আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রবাসী ইংলিশ সিরিজের প্রথম ক্লাসে আজকে আমরা এসেছি এবং আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আমরা নিজেদের পরিচয়টা দিতে পারি। এই ক্লাসগুলো তাদের জন্য যারা এখন প্রবাসে আছেন এবং নিজেরা স্ট্রাগল করছেন ইংরেজিটা নিয়ে, এবং তাদের জন্য যারা এখন অবশ্য বাংলাদেশে আছেন কিন্তু ভবিষ্যতে আপনার বিদেশে যাওয়ার ইচ্ছা আছে। আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা টপিক ওয়াইজ আমাদের ক্লাসগুলোকে নিব এবং আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা শিখব কিভাবে আমরা নিজেদের পরিচয়টা ইংরেজিতে দিতে পারি। সো টপিক নিজের পরিচয়। প্রথমত আমরা আসলে বলি আমাদের নাম। আমরা বলি হ্যালো আমি ড্যাশ। এই কথাটাকে আমরা বলতে পারি হ্যালো আম মিম, হ্যালো আম সাকিব, হ্যালো আম রিয়াদ, হ্যালো আম সিজান। এইভাবে করে আমাদের নামটাকে আমরা এই গ্যাপের জায়গায় বসিয়ে দিই। তো প্রথমেই কিন্তু আমরা জানি যে নিজের পরিচয়টা দিতে হলে কিন্তু আমাদের নামটাই প্রথমে বলা উচিত। তারপর আমরা বলি যে আমি কোথা থেকে এসেছি। সো যেহেতু আমি বিদেশে আছি আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এবং কথাটা আমরা এইভাবে বলতে পারি আই কাম ফ্রম বাংলাদেশ। কি বলবো? আই কাম ফ্রম বাংলাদেশ, তার মানে আমি বাংলাদেশ থেকে এসেছি। আই কাম ফ্রম বাংলাদেশ। পরবর্তীতে আমরা বলবো আমি ড্যাশে থাকি। তো এখন আমি বর্তমানে কোথায় আছি সেই কথাটা আমি এখানে যুক্ত করব, এবং এটাকে আমি এইভাবে বলতে পারি আই লিভ ইন, অথবা কারেন্টলি আই লিভ ইন। কারেন্টলি কথা অর্থ মানে হচ্ছে বর্তমানে। বর্তমানে আমি কোথায় থাকি। যেমন আপনি যদি এখন বাহরাইনে থাকেন আপনি বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন বাহরাইন। আপনি যদি দুবাইতে থাকেন আপনি বলবেন আই কাম ফ্রম বাংলাদেশ বাট কারেন্টলি আই লিভ ইন দুবাই। I come from Bangladesh. I live in Saudi Arabia. I come from Bangladesh. Currently, I live in Malaysia. এইভাবে করে আপনি এখন বর্তমানে যে জায়গাটায় আছেন সেই জায়গার নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। পরবর্তীতে আমরা বলবো যে আমাদের বয়স কত। এই কথাটাকে খুব সহজে আমরা বলতে পারি I am dash years old. I'm 20 years old. I'm 40 years old. I'm 35 years old. I'm 18 years old. এইভাবে আমার বয়সটা খুব সহজে আমি বলে দিতে পারি I am dash years old দিয়ে। পরবর্তীতে আমরা বলি যদি আমরা শিক্ষার্থী হয়ে থাকি তখন আমরা বলবো আমি ড্যাশ এর একজন শিক্ষার্থী। ড্যাশের জায়গায় আপনার ক্লাস বা গ্রেডের কথাটা আমরা সাধারণত বলি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট অ্যাট ক্লাস 2 অর গ্রেড 2। অথবা আপনি চাইলে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটির নামও এখানে বলতে পারেন আই এম আ স্টুডেন্ট অ্যাট ব্র্যাক ইউনিভার্সিটি, আই এম আ স্টুডেন্ট অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, আই এম আ স্টুডেন্ট অ্যাট যে কোনো একটা ইউনিভার্সিটিতে যেখানে আপনি আছেন সেই নামটা আপনি এখানে বলে দিতে পারেন। বাট আমরা সবাই কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট না, তাই না? আমরা কিন্তু অনেক সময় কাজও করি। কাজের ক্ষেত্রে আমরা বলবো আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ, তার মানে আমি একজন এই হিসেবে কাজ করছি। আই ওয়ার্ক অ্যাজ আ ড্যাশ। যেমন আপনি বলতে পারেন আই ওয়ার্ক অ্যাজ আ ম্যানেজার, আই ওয়ার্ক অ্যাজ আ সেলসম্যান, আই ওয়ার্ক অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, আই ওয়ার্ক অ্যাজ আ ডেলিভারি ম্যান। যে কোনো একটা কাজ, যে কাজটা আপনি করছেন সেটাই আপনি বলবেন, যার মানে হচ্ছে আমি একজন এই হিসেবে কাজ করছি বা কর্মরত আছি। তারপর আপনি বলবেন আমি এখানে এত বছর ধরে বসবাস করছি। I've been living here for dash years. অনেক সময় এরকম হয় যে আপনারা বলতে চান যে আমি এখন এখানে আছি, সৌদি আরবিয়াতে আছি, এবং এখানে আমি বিগত 5 বছর ধরে আছি, বা আমি মালয়েশিয়াতে 6 বছর ধরে আছি, আমি বাহরাইনে 3 বছর ধরে আছি। তো সেই সময়টা আপনি এই সেন্টেন্স দিয়ে খুব সহজে বলতে পারেন I've been living here for dash years। যেমন I've been living here for 2 years, আমি এখানে 2 বছর ধরে আছি। I've been living here for 5 years, আমি এখানে 5 বছর ধরে আছি। I've been living here for 10 years, আমি এখানে 10 বছর ধরে আছি। আপনি বলতে পারেন অবসর সময়ে আমি ড্যাশ করতে পছন্দ করি, তার মানে অবসর সময়টা আপনি কি করে আপনার টাইমটা স্পেন্ড করেন সেটা এখন আপনি বলবেন, এবং আপনি খুব সহজেই এটা বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই লাইক ড্যাশ। সো লাইকের পর আমরা টু বলি না, লাইকের পর যে ভার্বটা থাকবে ওটার সাথে আইএনজি হবে। একটু টাইপিং মিস্টেক, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনাকে বলতে হবে ইন মাই ফ্রি টাইম আই লাইক স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্যামিলি। In my free time, I like watching movies. In my free time, I like sleeping. In my free time, I like reading books.
In my free time, I like or I love যে কোনো একটা আপনি বলতে পারেন। I like, I love আপনি চাইলে বলতে পারেন আসলেই ভালোবাসি, আসলেই পছন্দ করি। I really like, I really love, ঠিক আছে? I really like watching movies. I really like going outside. I really like traveling. I really like cooking. এইভাবে। সো অবসর সময় আমি কি করতে পছন্দ করি এটা আমি কিভাবে বলবো? In my free time, I really like. In my free time, I really love. আর তারপর যে কথাটাকে আমরা বলতে চাই কাজটা ওই ভার্বটার সাথে আমরা আইএনজি ফর্ম করব, ঠিক আছে? ওকে, তারপর আমরা বলি যে আমাদের শখটা কি? My hobby is dash. My hobby is gardening. My hobby is watching movies. My hobby is reading books. My hobby is eating. My hobby is traveling. অনেক মানুষের অনেক হবি হইতে পারে, হবির কোনো শেষ নেই। আমাদের যেই শখ যেটা আমরা করতে ভালোবাসি সেটার কথাই আমরা এখানে বলবো। মাই হবি ইজ প্লেইং, মাই হবি ইজ যে কোনো কিছু। তারপর আমরা এইখানে এখন যে জিনিসগুলো শিখলাম এদেরকে যদি একত্রিত করি আমাদের মেইন অ্যান্সারটা কিন্তু হয়ে যায়। পুরো কথাটা তাহলে কেমন হয়? আমাদের সেলফ ইন্ট্রোডাকশনটা, হ্যালো আই এম ড্যাশ, আই কাম ফ্রম ড্যাশ, আই লিভ ইন ড্যাশ, আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, আই এম এ স্টুডেন্ট অ্যাজ ড্যাশ, আই ওয়ার্ক অ্যাজ এ ড্যাশ, আই বিন লিভিং হিয়ার ফর ড্যাশ ইয়ার্স, ইন মাই ফ্রি টাইম আই লাইক, মাই হবি ইজ। চলুন এটাকে আমরা ফিল আপ করে দেখি যে কেমন হয়, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, আই এম সাকিব, I come from Bangladesh. I live in Saudi Arabia. I'm 24 years old. I'm a student at Jikonakti University. I work as a salesman. I've been living here for 5 years. In my free time, I like reading books. My hobby is playing football. অথবা আরেকজন এটা হতে পারে ইমাজিনারি, ঠিক আছে? যেমন হ্যালো আই এম সিজন, আই কাম ফ্রম বাংলাদেশ, আই লিভ ইন মালয়েশিয়া, I am 26 years old. I'm a student at name of a university. I work as a manager. I've been living here for 3 years. In my free time, I like spending time with my family. My hobby is reading books. এইভাবেই কিন্তু আমরা আমাদের নিজেদের ইন্ট্রোডাকশনটা খুব সহজেই মেক করে ফেলতে পারি। আপনার কাজ হচ্ছে এই ফরম্যাটটা মেনটেন করে বাসায় অনুশীলন করা এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখে দেখেও প্র্যাকটিস করা। প্রবাসী ইংলিশের দ্বিতীয় ক্লাসে সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রবাসী ইংরেজির 2 নম্বরের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, যে কোনো জায়গায় গেলে আমরা শপিং করার সময় যে সেন্টেন্সগুলোকে ব্যবহার করি সেগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি। তো বিদেশে যেইখানেই আমরা যাই না কেন, কোনো একটা জায়গায় গেলে কিন্তু আমাদের জিজ্ঞেস করা লাগে যে এইটার প্রাইস কত, কোনো ডিসকাউন্ট আছে কিনা, দামটা কমানো যাবে কিনা, স্টক কিরকম আছে, অনেক ধরনের প্রশ্ন আমরা করে থাকি। সেগুলোকে কিভাবে করতে হয় আজকে এই ক্লাস থেকে আমরা শিখে নিব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমাদের জন্য আছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে ছাড়। তো আমরা যদি কখনো ডিসকাউন্ট নিয়ে কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা বলতে পারি ডু ইউ হ্যাভ এনি ডিসকাউন্ট। আমরা যদি বলতে চাই জুতার উপর 20% ছাড় আছে তখন আমরা বলতে পারি there's a 20% discount on shoes. There is a 20% discount on shoes. আমি যদি বলতে চাই এই শার্টের উপর 10% ডিসকাউন্ট আছে আমি বলতে পারি there is a 10% discount on this shirt. There is a 10% discount on this shirt. আর এরকম সেম সেন্টেন্স আমরা বলতে পারি, যেমন এই ঘড়িটার উপর 5% ডিসকাউন্ট আছে there is a 5% discount on this watch. Next word is রসিদ, রিসিট। রসিদকে ইংরেজিতে বলা হয় রিসিট। তো যখন আমরা কোনো একটা জায়গা থেকে কিছু কিনি আমাদেরকে কিন্তু একটা রিসিট দেয়া হয়, যেটাকে আমরা বাংলায় বলি রসিদ। একটা রসিদ দেয়া হয়। আমরা যদি বলি আপনার রসিদ নিতে ভুলবেন না, তখন আমরা ইংরেজিতে বলবো ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসিট। ডোন্ট ফরগেট টু টেক ইউর রিসিট। আমি যদি বলি আমাকে রিসিট দিতে ভুলবেন না, তখন আমি বলবো ডোন্ট ফরগেট টু গিভ মি দ্য রিসিট। Don't forget to give me the receipt, because sometimes এরকম হয় যেটা যদি পরবর্তীতে আমি এক্সচেঞ্জ করতে চাই বা এটা যদি কোনো সমস্যা হয়, ওই রিসিপ্টটা যদি আমার কাছে থাকে তাহলে কিন্তু ওইটা আমি এক্সচেঞ্জ করে নিতে পারবো বা ওইটার কোনো একটা সমস্যা আমি সমাধান করতে পারবো। রিসিপ্ট হারিয়ে গেলে কিন্তু শেষ। ওকে, তারপর আছে দেখেন দর কষাকষি। এটাকে ইংরেজিতে বলা হয় বার্গেন। দর কষাকষি, বার্গেন। সো আমরা বাঙালি, আমাদের মধ্যে সাধারণত এই স্বভাবটা আছে যে কোনো একটা জিনিসের আমরা দর কষাকষি করি, আমরা একটু
কমিয়ে নিতে চাই এটাকে, এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় কি, বার্গেন। এই দোকানে আপনি দাম কমাতে পারেন কি? আমরা বলতে পারি ক্যান ইউ বার্গেন অ্যাট দিস শপ, ক্যান ইউ বার্গেন অ্যাট দিস শপ। যদি আমরা বলি যে আমি দর কষাকষিতে ভালো, তখন সেন্টেন্সটা হবে আই অ্যাম গুড অ্যাট বার্গেনিং, I am good at bargaining। তার মানে কি আমি দাম কষাকষিতে ভালো। পরবর্তীতে আমাদের জন্য আছে ফেরত। ফেরত দেওয়াকে জেনুইনলি আমরা বলি রিফান্ড দেয়া। একটা টাকা ফেরত দিলে আমরা এটাকে বলি কি রিফান্ড দেয়া। বিভিন্নর জন্য হতে পারে, বিভিন্ন কারণে। যেমন আমি একটা ক্ষতিগ্রস্ত পণ্য পেয়েছি, এটা আমি দোকানে দেখালে আমাকে রিফান্ড দেয়া হবে। সো আমি ক্ষতিগ্রস্ত পণ্যের জন্য টাকা ফেরত পেয়েছি। I got a refund for the damaged item. Damaged মানে ক্ষতিগ্রস্ত, ওটা নষ্ট হয়ে গিয়েছে বা ওটার কিছু একটা পার্ট ভেঙে গিয়েছে। Somehow এটা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমরা বলি damaged, damaged। তাহলে I got a refund for the damaged item. Then আমাদের আছে বদল। বদল করে নেওয়াকে বলা হয় এক্সচেঞ্জ। তার মানে একটার বদলে আর একটা এক্সচেঞ্জ। যেমন আমি কি এটা অন্য মাপের সঙ্গে বদলাতে পারি? আমি কি এটা অন্য মাপের সাথে বদলাতে পারি? Can I exchange this for a different size? Can I exchange this for a different size? আমি যদি বলি আপনি কি আমাকে এটা বদলিয়ে দিবেন, could you please exchange this? Could you please exchange this? তাহলে বদলানো মানে কি এক্সচেঞ্জ করা। যে কোনো একটা শপিং মলে গেলে আমরা যদি টাকাটা পে করতে চাই বা স্পেশাল কিছু একটা দেখতে চাই, আমাদেরকে কিন্তু লাইন ধরে দাঁড়াতে হয়, তাই না? এবং সিকোয়েন্স অনুযায়ী আমরা যাই। সো লাইনকে ইংরেজিতে বলা হয় কিউ। কিউ, দেখেন কিউ ইউ ই ইউ ই, বানানটা দেখে কমপ্লেক্স মনে হলো, উচ্চারণটা একদমই সহজ। কিউ, কিউ। তাহলে লাইন বা সারিকে আমরা বলি কি queue। যেমন they are waiting in a queue for the payment, they are waiting in a queue for the payment। আমি 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, I waited in the queue for 10 minutes। আমি 10 মিনিট ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, I waited in the queue for 10 minutes। পরবর্তীতে আমাদের জন্য আছে ঝুড়ি। ঝুড়িকে ইংরেজিতে বলা হয় কার্ট। তো যে কোনো একটা সুপার শপে যদি আমরা যাই, আমরা যদি গ্রসারি নিতে চাই বা অন্য কোনো আইটেম নিতে চাই, আমাদের হাতে কিন্তু এরকম একটা ঝুড়ি দেয়া হয় বা এরকম একটা ঝুড়ি দেয়া হয়। জেনুইনলি এইটাকে আমরা বলে থাকি কার্ট, কার্ট। ঠিক আছে, আমার মুদি সামগ্রীর জন্য একটা ঝুড়ি দরকার। মুদি সামগ্রীকে ইংরেজিতে আমরা বলি গ্রসারিজ। মুদি কি হইতে পারে, চাল ডাল, এইগুলো আমাদের মুদি সামগ্রী, এগুলোকে আমরা বলি গ্রসারি। ঠিক আছে, গ্রসারি প্লুরাল দেখে আমরা বললাম গ্রসারিজ। তাহলে আই নিড আ কার্ট মানে আমার দরকার, আমার প্রয়োজন। I need a cart for my groceries, I need a cart for my groceries। আর আমাদের শপিং মলে বা সুপার শপে তাক থাকে, তাকগুলোকে বলা হয় শেলফ। আমি যদি বলতে চাই বইগুলো উপরের তাকে আছে, আমি বলি the books are on the top shelf, the books are on the top shelf। আমি যদি বলতে চাই যে চিপসের প্যাকেটগুলো উপরের তাকে আছে, আমি বলতে পারি যে the chips are on the top shelf। যে কোনো একটা কিছু উপরের তাকে থাকলে আমরা বলি টপ শেলফ, আর বাকিগুলোকে আমরা শেলফ বলতে পারি। শেলফের নাম্বার হতে পারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড শেলফ। ওকে। আর যদি মজুদ শূন্য হয়ে যায়, কোনো একটা জিনিস এত বেশি পপুলার যে ওইটা আমাদের দোকানে থাকেই না, তখন আমরা এটাকে বলি আউট অফ স্টক। তার মানে এটা স্টকে নাই, এটা মজুদ শূন্য, এটা আর পাওয়া যাবে না, আউট অফ স্টক। ল্যাপটপটি বর্তমানে মজুদ শূন্য, দ্য ল্যাপটপ ইজ কারেন্টলি আউট অফ স্টক, The laptop is currently out of stock। আর যদি আমরা বলি যে না মজুদ শূন্য হয়ে যায় নাই, তবে এটা খুব অল্প পরিমাণে আছে, সীমিত মজুদ আছে, তখন এটাকে আমরা ইংরেজিতে বলি লিমিটেড স্টক। কি বলে থাকি? লিমিটেড স্টক। যেমন জুতাটি সীমিত মজুদ রয়েছে, shoes are available in a limited stock, shoes are available at a limited stock। আর কিস্তিকে আমরা বলে থাকি ইনস্টলমেন্ট। যখন আমরা বেশ দামি কিছু একটা কিনি, একটা মোবাইল হতে পারে, যে কোনো একটা ইলেকট্রনিক্স হতে পারে, অথবা বাইক হইতে পারে, এই জিনিসগুলো আমরা একটু কিস্তিতে কিনি সাধারণত, কিস্তিকে বলা হয় ইনস্টলমেন্ট। কিস্তিকে বলা হয় কি ইনস্টলমেন্ট। তাহলে আমি কিস্তিতে আমার ফোনটি কিনেছি, I bought my phone in installments, I bought my phone in installments। আর কোনো কিছু যদি পাইকারি সেল করা হয়, তখন আমরা এটাকে বলি হোলসেল। পাইকারি, হোলসেল।
তিনি পণ্যগুলো পাইকারি মূল্যে কেনেন। হি বাইজ গুডস অ্যাট হোলসেল প্রাইসেস। দেখেন GOODS, গুড মানে তো ভালো, তবে গুডের সাথে যদি আমরা একটা এস লাগিয়ে দেই তখন এটা হয়ে যায় পণ্য বা জিনিস। গুডস পণ্য বা জিনিস, ঠিক আছে? তাহলে হি বাইজ গুডস অ্যাট হোলসেল প্রাইসেস। আর আমাদের যে জামা কাপড়ে বা যে কোনো প্যাকেটে যে আমাদের মূল্যর ট্যাগটা থাকে, এটাকে আমরা বলে থাকি প্রাইস ট্যাগ। যে কোনো ড্রেসের সাথে থাকতে পারে, যে কোনো জিনিসের সাথে থাকতে পারে, জুতার সাথে থাকতে পারে, এটাকে বলা হয় কি প্রাইস ট্যাগ। মূল্য ট্যাগে লেখা আছে এটি $50, দ্য প্রাইস ট্যাগ সেইজ ইটস $50, তার মানে এটার দাম $50। এবং সেটা কোথায় আছে, সেটা আমাদের এই প্রাইস ট্যাগে লেখা আছে। সো আপনি এবার শপিং করতে গেলে কিন্তু এই সেন্টেন্সগুলো খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। আমাদের প্রবাসী সিরিজের পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে। প্র্যাকটিস ইংলিশ a lot and don't forget to share the lesson. Stay connected to Lingual Academy. ইংরেজিতে কথা বলার সময় একটা বাক্যও তৈরি করতে পারেন না? ওয়েল, এই ক্লাসটা তাহলে আপনার জন্যই, কারণ এই ক্লাসটি করে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে হাজার হাজার বাক্য কিভাবে বানাতে হয় সেটা শিখতে পারবেন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ভুল করি, কোন সাবজেক্টের সাথে কোন বি ভার্ব হবে, কোন সাবজেক্টের সাথে কোন হ্যাভ ভার্ব আমরা বসাবো বা কোন ডু ভার্বটাকে আমরা বসাবো। চলুন একদম এই একটা চার্টের মাধ্যমে সবগুলো আমরা আজকে দেখে নেই। এখানে আমাদের সাবজেক্ট গুলো আছে, এখানে প্রেজেন্ট বি ভার্ব গুলো আছে, পাস্ট বি ভার্ব গুলো আছে, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আমি হই আই অ্যাম, আমি হই আই অ্যাম, আমি ছিলাম আই ওয়াজ, আমি ছিলাম আই ওয়াজ, আমার আছে আই হ্যাভ, আমার আছে আই হ্যাভ, আমি করি আই ডু, আমি করি আই ডু। তুমি, তুমি হও ইউ আর, তুমি হও ইউ আর, তুমি ছিলে ইউ ওয়্যার, তুমি ছিলে ইউ ওয়্যার, তোমার আছে ইউ হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তুমি করো ইউ ডু, তুমি করো ইউ ডু। সে, হি অথবা সি, সে হয় হি ইজ শি ইজ, সে হয় হি ইজ শি ইজ, সে ছিল হি ওয়াজ শি ওয়াজ, তার আছে হি হ্যাজ শি হ্যাজ। সাবজেক্ট যখন থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হ্যাভ না হয়ে হয় কি হ্যাজ। তাহলে তার আছে হি হ্যাজ শি হ্যাজ, সে করে। সাবজেক্ট যখন হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ডু না হয়ে হয় ডাজ, তাহলে সে করে হি ডাজ শি ডাজ। তারপর আছে আমরা, আমরা হই উই আর, আমরা হই উই আর, আমরা ছিলাম উই ওয়্যার, আমরা ছিলাম উই ওয়্যার, আমাদের আছে উই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, আমরা করি উই ডু, আমরা করি উই ডু। তারা, দে, তারা হয় দে আর, তারা হয় দে আর, তারা ছিল দে ওয়্যার, তারা ছিল দে ওয়্যার, তাদের আছে দে হ্যাভ, তাদের আছে দে হ্যাভ, তারা করে দে ডু, তারা করে দে ডু। যে কোনো মানুষের নাম দিয়েও আমরা বিভিন্ন কথা বলতে পারি, যেমন রাকিব, রাকিব হয় রাকিব ইজ, রাকিব ছিল রাকিব ওয়াজ, রাকিবের আছে রাকিব হ্যাজ, রাকিব করে রাকিব ডাজ। যখন সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা হ্যাজ বলি, তখন আমরা ডাজ বলি। তারপর আছে আমাদের ইট, ইট মানে কি ইহা, ইহা হয় ইট ইজ, ইহা হয় ইট ইজ, ইহা ছিল ইট ওয়াজ, ইহা ছিল ইট ওয়াজ, ইহার আছে ইট হ্যাজ, ইহার আছে ইট হ্যাজ, ইহা করে ইট ডাজ, ইহা করে ইট ডাজ। দিস, এটা, এটা হয় দিস ইজ, এটা ছিল দিস ওয়াজ, এটার আছে দিস হ্যাজ, এটা করে দিস ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে কিন্তু হ্যাজ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেই ডু এর বদলে কি হয়েছে ডাজ। সিমিলারলি দ্যাট, দ্যাট মানে কি ওটা, ওটা হয় দ্যাট ইজ, ওটা ছিল দ্যাট ওয়াজ, ওটার আছে দ্যাট হ্যাজ, ওটা করে দ্যাট ডাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ, এই জন্য ডাজ। তারপর আমরা দেখতে পাচ্ছি দিজ অ্যান্ড দোজ, দিজ আর এগুলো হয়
এগুলো ছিল these were, এগুলোর আছে these have, এগুলো করে these do. Similarly those are, এখানে were হয়েছে টাইপিং মিস্টেক, অবশ্যই আর হবে, এগুলোর হয় these are, এগুলো ছিল these were, এগুলোর আছে these have, এগুলো করে these do. মাথায় রাখতে হবে যখন আমরা এটার পাস্ট ফর্ম করতে চাই have এর, তখন সবগুলোর পাস্ট ফর্মের জন্যই আমরা বলি হ্যাড। কোনোই পার্থক্য নাই, এটা কোন পার্সন আমাদের সেটা নিয়ে কোনোই প্যারা খাইতে হবে না। মনে রাখবো যদি ফার্স্ট পার্সন হয়, সেকেন্ড পার্সন হয় অথবা থার্ড পার্সন প্লুরাল হয়, যেমন এখানে কি কি আছে I, you, we, they, these অথবা those, এগুলো যদি থাকে তখন আমরা সবসময় have বলি, তখন আমরা do বলি। কিন্তু সাবজেক্ট যখন থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একমাত্র তখন আমরা বলি has, তখন আমরা বলি does। আর do কে যদি আমরা পাস্ট ফর্মে বলি তখন আমরা বলি did। এই did এর ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো ধরনের টেনশন করতে হবে না যে এটা কোন নাম্বার, সব কিছুর পাস্টের সময় আমরা had বলি, ছিল had, করেছিল did। ঠিক আছে, ইনশাল্লাহ এটা আমরা মনে রাখবো। সো এই ইজি টেকনিকটা যদি আমরা মনে রাখি কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে একসাথে করে এদেরকে বলে বলে, তাহলে কিন্তু আমাদের জন্য ইনশাল্লাহ বেসিক সেন্টেন্স বানানোটা খুব ইজি হয়ে যাবে। মজার মজার স্পোকেনের আরও লেসন নিয়ে ইনশাল্লাহ সামনে আমি আসছি। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন। আর স্পোকেন ইংলিশের মজার মজার লেসন পেতে অবশ্যই লিঙ্গুয়াল একাডেমির সাথে থাকুন। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল করতে হবে 017-980-49025। স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হতে চাইলে কি করতে হবে, এই নাম্বারে চট করে একটা কল করে দিতে হবে, তাহলে সব ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিউ ইয়র্ক থেকে আমার এক স্টুডেন্ট সেদিন বলছে যে স্যার ডাক্তারের কাছে গেলে আমি আমার সমস্যাগুলো ইংরেজিতে বোঝাতে পারি না, বলতেও পারি না। সো আমি যেটা করি আমার হাজব্যান্ডকে বলি আমার সমস্যাগুলো, তিনি একটা খাতার মধ্যে লিখে দেন, তারপরে পেপারটা গিয়ে আমি ডাক্তারকে দেখাই এবং বলি যে এই সমস্যাগুলো আমার আছে, এবার আমাকে ট্রিটমেন্ট করে। সো এইটা খুবই এম্বারেসিং একটা প্রসেস। আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই সমস্যাটা অনেক রিলেট করতে পারবেন। সো আজকের ক্লাস থেকে আমরা শিখে নিব যে ডাক্তারের সাথে ইংরেজিতে কথা বলার মাধ্যমে আপনি আপনার সমস্যার কথাগুলো কিভাবে জানাবেন এবং ট্রিটমেন্টটা কিভাবে ইনশিওর করবেন। সো প্রথমে যখন ডাক্তারের চেম্বারে আমরা ঢুকি, ডাক্তার আমাদেরকে কি বলে আসুন, বসুন। সো ডাক্তারের কথাও কিন্তু বুঝতে হবে, আদারওয়াইজ আপনি নিজে বলতে পারবেন না, বুঝতে হবে। দেখেন, আসুন, বসুন, এটাকে ইংরেজিতে ডাক্তার কিভাবে বলবেন কাম সিট হিয়ার। কি বলবেন? কাম সিট হিয়ার। আপনাকে বলা হচ্ছে কাম সিট হিয়ার। তারপর আপনি তাকে বলতে পারেন ধন্যবাদ ডাক্তার, এবং ধন্যবাদটা আমরা বলি থ্যাংক ইউ ডক্টর। কি বলি আমরা? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ডক্টর। সো আপনি তাকে ধন্যবাদ জ্ঞাপন করলেন। এরপরে কিন্তু মেইন কথা শুরু হয়। ডাক্তার আপনাকে বললেন বলুন আপনার সমস্যা কি, বলুন আপনার কি সমস্যা। আপনাকে এই কথা জিজ্ঞেস করতে পারে, সেটা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করবে? বলবেন টেল মি হোয়াটস ইউর প্রবলেম, অথবা টেল মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এরপর আপনার সমস্যাগুলো বলার পালা, যেখানে আপনি সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হন। এখন আপনি বলছেন কি আপনার কি কি ধরনের সমস্যা হতে পারে। এখন আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো ডাক্তারকে বুঝিয়ে বলতে হবে, এবং সেগুলোর ভোক্যাবুলারি যদি আপনি না জানেন, অর্থগুলো না জানেন, তাহলে আপনি বলতে পারবেন না যে আমাদের সম্ভাব্য সমস্যাগুলো কি কি হয়। যেমন ফুসকুড়ি যদি ওঠে, আমাদের শরীরে কোথাও কোনো ফুসকুড়ি ওঠে, আমরা বলি র্যাশ। পাশাপাশি যদি আপনার বমি বমি ভাব লাগে, আপনি বলছেন যে আমি বমি বমি ভাব লাগছে, আমার বমি বমি ভাব লাগে, আমরা বলবো নজিয়া। তারপর গলা ব্যথা, এই যে গলা ব্যথাকে আমরা কি বলি? গলা ব্যথায় পানি খেতে পারি না, এই গলা ব্যথাকে বলা হয় সোর থ্রট। কি বলি? সোর থ্রট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ধরেন প্রচন্ড ব্যথা কোনো অংশে, শরীরের কোনো অংশে আপনার প্রচন্ড ব্যথা। প্রচন্ড শব্দটার ক্ষেত্রে দুই তিনটা শব্দ আমরা ইউজ করতে পারি, যেমন এক্সক্রুশিয়েটিং। কি বলি আমরা? এক্সক্রুশিয়েটিং, এক্সক্রুশিয়েটিং, অথবা শার্প, অথবা শার্প। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি বলতে পারেন সিভিয়ার, সিভিয়ার, এবং ব্যথার জন্য পেইন, তাহলে বলা যায় এক্সক্রুশিয়েটিং পেইন, অথবা শার্প পেইন, অথবা সিভিয়ার পেইন। পরবর্তী সমস্যাটা আপনার কি হতে পারে? যে আমার সর্দি লেগেছে, আপনি বলতে পারেন রানি নোজ। রানি নোজ মানে কি? সর্দি। রানি নোজ মানে সর্দি। ঠান্ডা লাগা কিন্তু আরেক জিনিস, ঠান্ডা লাগা মানে হচ্ছে কোল্ড, কফ অ্যান্ড কোল্ড বলি যেটাকে আমরা, সর্দি কাশি। ঠিক আছে।
হাঁচি দেওয়ার ইংরেজি হচ্ছে স্নিজ। আমরা বলি অনেক সময় যে আমি অনবরত হাঁচি দিচ্ছি, স্নিজ মানে হচ্ছে হাঁচি দেওয়া। ভমিট মানে হচ্ছে বমি করা, যে আমি সারাদিন 3-4 বার বমি করেছি, তাহলে আপনি কি বলবেন? ভমিট। ভমিট মানে হচ্ছে বমি করা। অ্যাট দ্য সেম টাইম ধরেন আপনি অজ্ঞান হয়ে গিয়েছেন 2 বার, তাহলে আপনি বলতে পারেন ফেইন্ট। ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া। এবং ডিজি মানে হচ্ছে মাথা ঘোরানো। মনে করেন আপনি সকাল থেকে মাথা ঘোরাচ্ছে, আপনি বলবেন কি? ডিজি। তাহলে কি বলবো আমরা? ফিল ডিজি মানে হচ্ছে মাথা ঘোরানো। এরপর দেখেন, যদি আপনার মাথা ব্যথা থাকে আপনি বলতে পারেন হেডেক। আপনার যদি দাঁতে ব্যথা থাকে আপনি বলতে পারেন টুথ এইক, কারণ এই এইক কথার অর্থ হচ্ছে ব্যথা। পিঠে ব্যথা থাকলে আপনি বলতে পারেন ব্যাক এইক, এবং পেটে ব্যথা থাকলে স্টোমাক এইক। এইভাবে আপনার চলে আসবে। এবং পাশাপাশি যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে, কোষ্ঠকাঠিন্যকে বলা হয় কনস্টিপেশন। কি বলা হয়? কনস্টিপেশন। ঠিক আছে? এখন এই কথাগুলো আপনি ডাক্তারকে কিভাবে বুঝিয়ে বলবেন, এই কথাগুলোই ইংরেজিতে বাক্যের মাধ্যমে কিভাবে ডাক্তারকে বোঝাবেন, চলুন সেটা দেখে আসি। খেয়াল করে দেখুন, আমরা বলতে পারি যে আমার ঘাড়ে ফুসকুড়ি উঠেছে, তাহলে আপনার কাঁধে ফুসকুড়ি উঠেছে, আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ র্যাশ অন মাই নেক। আই হ্যাভ আ র্যাশ অন মাই নেক। আমার ঘাড়ে একটা ফুসকুড়ি উঠেছে। আপনার হাতে যদি একটা ফুসকুড়ি ওঠে তাহলে কি বলবেন? আই হ্যাভ আ র্যাশ অন মাই হ্যান্ড। আই হ্যাভ আ র্যাশ অন মাই হ্যান্ড। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার মাথায় অনেক সময় চুলের মধ্যে ফুসকুড়ি ওঠে, আপনি কি বলবেন? আই হ্যাভ আ র্যাশ অন মাই হেড। আই হ্যাভ আ র্যাশ অন মাই হেড। এইভাবে যেই জায়গাতে আপনার শরীরের যে অংশে ফুসকুড়ি উঠেছে আপনি বলতে পারেন আই হ্যাভ আ র্যাশ অন মাই, ঠিক যে অংশটা সেই অংশটার নাম। ঠিক আছে? এর পরবর্তী আমরা বলতে পারি যে আমার বমি বমি লাগে। আপনি ডাক্তারকে বলছেন যে আমার সারাদিন বমি বমি লাগে। কথাটা কিভাবে বলা যায়? আপনি বলতে পারেন যে আই ফিল নজিয়াস। নজিয়া মানে হচ্ছে বমি বমি, এবং নজিয়াস মানে বমি বমি ভাব হওয়া। তাহলে আই ফিল নজিয়াস, আমার বমি বমি লাগে। আই ফিল নজিয়াস, আমার শুধু বমি বমি লাগে। ঠিক আছে? এরপর আপনার আরেকটা সমস্যা আপনি বলতে পারেন যে আমার জ্বর জ্বর লাগে, আমার সারাদিন, আমার রাত্রেবেলা জ্বর আসে। আমি অনেক সময় বলি না এরকম ডাক্তারের কাছে গিয়ে যে আমার সারাদিন জ্বর জ্বর ফিল হয়, জ্বর জ্বর লাগে। তাহলে সেটা আমরা বলতে পারি কিভাবে? আমরা বলতে পারি আই ফিল ফেভারিশ। এই কথাটা ফেভারিশ না বলে আই ফিল ফিভার অথবা আই হ্যাভ ফিভার এটা বললেও কিন্তু হবে। আপনি সিম্পলি যে কোনো একটা ভার্সন পিক করতে পারেন। আপনি বলতে পারেন আই ফিল ফেভারিশ অথবা আই হ্যাভ ফিভার অথবা আই অ্যাম সাফারিং ফ্রম ফিভার। তিনটাই কারেক্ট হবে। ঠিক আছে? আপনি যেভাবে সহজভাবে বুঝতে পারেন। দেখেন, ধরেন আপনার গলা ব্যথা। ঠিক আছে? আমরা তো কথা বলতে গেলে গলা ব্যথা ফিল করি, পানি খেতে পারি না, কোনো খাবার খেতে পারি না। তাহলে গলা ব্যথা আপনি কিভাবে বোঝাবেন যে আমার গলা ব্যথা? আপনি কি বলবেন? আই হ্যাভ, আমরা বলবো কি? আই হ্যাভ সোর থ্রট। আই হ্যাভ সোর থ্রট মানে কি? আমার গলা ব্যথা আছে, আমার গলা ব্যথা আছে। তাহলে আমরা এখনো কিন্তু প্রবলেমগুলো বলছি। আপনার যে যে সমস্যাগুলো থাকবে আপনি ডক্টরকে সেই প্রবলেমগুলো এইভাবে বলবেন। পাশাপাশি দেখেন, আমার প্রচন্ড মাথা ব্যথা। আপনি কি বলেছেন? আমার প্রচন্ড মাথা ব্যথা। আপনার প্রচন্ড মাথা ব্যথা, তাহলে আপনি কি বলতে পারেন? এক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ সিভিয়ার হেডেক। এখানে একটু ভুল আছে, আই হ্যাভ সিভিয়ার এ হেডেক হবে না, এখানে এটা বাদ পড়বে। কি বলবেন আপনি? আই হ্যাভ সিভিয়ার হেডেক, আমার প্রচন্ড মাথা ব্যথা। আই হ্যাভ এক্সক্রুশিয়েটিং হেডেক, আমার প্রচন্ড মাথা ব্যথা। এরপর দেখেন, আমরা বলতে পারি যে আমার দুর্বল দুর্বল লাগে, তাই না? পুষ্টির অভাবে অনেক সময় দেখা যায় কাজ করতে করতে আপনার দুর্বল ফিল হচ্ছে। সো আপনি কি বলতে পারেন? আমার দুর্বল দুর্বল লাগে, আমার সারাদিন ঘুম ঘুম পায়, আমার অনেক ক্লান্তি লাগে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আই ফিল উইক, আমার দুর্বল দুর্বল লাগে। আই ফিল উইক, আমার দুর্বল দুর্বল লাগে। ডাক্তার এর পরিপ্রেক্ষিতে আপনাকে জিজ্ঞেস করতে পারে এটি কবে শুরু হয়েছে, কারণ ডাক্তার তো জানবেই যে আসলে আপনার এই সমস্যাটা কবে থেকে হচ্ছে। তাহলে কি বলবে? এটি কবে থেকে শুরু হয়েছে। তাহলে ডাক্তার এটাতে কি বলতে পারে? when did it start? when did it start মানে হচ্ছে এই সমস্যাটা আপনার কবে থেকে শুরু হয়েছে, আপনি কবে জানতে পেরেছেন। আপনি উত্তরে কি বলতে পারেন? যে প্রায় 1 সপ্তাহ হলো, অথবা প্রায় 3 দিন যাবত, অথবা প্রায় 2 ঘন্টা যাবত, অথবা সকাল থেকে। এরকম করে বলি আমরা যে আমার প্রায় 1 সপ্তাহ যাবত এই সমস্যাটা ভুগছি আমি। তাহলে আমরা বলতে পারেন কি? ইটস বিন অ্যাবাউট আ উইক। ইটস বিন অ্যাবাউট আ উইক। তাহলে আমরা কি বলবো? যদি 3 দিন হয় তাহলে ইটস বিন অ্যাবাউট 3 days। যদি 5 দিন হয় ইটস বিন অ্যাবাউট 5 days। যদি 2 ঘন্টা হয় তাহলে ইটস বিন অ্যাবাউট 2 hours। তাহলে প্রায় 1 সপ্তাহ হলো, ইটস বিন অ্যাবাউট আ উইক। প্রায় 2 ঘন্টা হলো, ইটস বিন অ্যাবাউট 2 উইক। প্রায় 5 ঘন্টা হলো, ইটস বিন অ্যাবাউট 5 hours। এইভাবে আপনি বলবেন যে কত সময় ধরে আপনি প্রবলেমটা ফেস করছেন। এরপর যদি আপনাকে ডক্টর প্রশ্ন করে যে আপনি কি কোনো ওষুধ নিয়েছেন, আপনাকে জিজ্ঞেস করলো প্রাথমিকভাবে আপনি কি কোনো ওষুধ খেয়েছেন,
উত্তরে আপনি কি বলতে পারেন, এটাকে ইংরেজিতে সে বলতে পারে হ্যাভ ইউ টেকেন এনি মেডিকেশন। মেডিকেশন মানে হচ্ছে চিকিৎসা। তাহলে হ্যাভ ইউ টেকেন এনি মেডিকেশন, ওষুধ নিয়েছেন বা কোনো চিকিৎসা গ্রহণ করেছেন? তাহলে উত্তরে কি হতে পারে, আপনি বলতে পারেন হ্যাঁ আমি প্যারাসিটামল নিয়েছি অথবা আমি প্যারাসিটামল খেয়েছি কিন্তু সেভাবে উপকার পাইনি। আপনি বলতে পারেন যে আমি প্যারাসিটামল সকালে খেয়েছি কিন্তু সেভাবে উপকার পাইনি। তাহলে এই কথাটা কিভাবে বলা যায়? তাহলে I have taken paracetamol. I have taken paracetamol but it hasn't helped much. বাট এটা খুব একটা উপকার করেনি বা আমি খুব একটা উপকার পাইনি। তাহলে কি বললাম? হ্যাঁ, ইয়েস, আমি প্যারাসিটামল নিয়েছি। I have taken paracetamol কিন্তু সেভাবে উপকার পাইনি। বাট ইট হ্যাজন্ট হেল্পড মাচ, এটা খুব ভালো উপকার করেনি। ক্লিয়ার? বলা যায় এভাবে। এখন ডাক্তার আপনাকে বলতে পারে যে আপনার কিছু টেস্ট করতে হবে, কারণ ডাক্তার তো আপনার টেস্ট না করে ওষুধ দেবে না। তো ডাক্তার আপনাকে বললো আপনার কিছু টেস্ট করতে হবে, ইউ নিড টু আন্ডারগো সাম টেস্ট। আন্ডারগো বেসিক্যালি মানে টেস্টের মধ্যে দিয়ে যাওয়া। সো কি বলবো? ইউ নিড টু আন্ডারগো সাম টেস্ট, মানে আপনার কিছু টেস্ট করতে হবে। এরপর ডক্টর আপনাকে আরো বলতে পারে যে আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এটাকে বলতে পারেন তিনি ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, আপনি চিন্তা করবেন না, এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ঠিক হয়ে যাবে। এবার আপনার দায়িত্ব কি? ডাক্তারকে একটা ধন্যবাদ দেয়া, তাই না? ডাক্তার আপনাকে প্রবলেমটা বোঝালেন, আপনাকে ওষুধ দিলেন, ব্যবস্থাপত্র লিখে দিলেন, টেস্টের কথা বললেন, আপনি বলতে পারেন ধন্যবাদ ডাক্তার, এবং তখন আপনি ইংলিশে বলবেন কি? থ্যাংক ইউ ডক্টর। কি বলবেন? থ্যাংক ইউ ডক্টর। তো এই যে আমরা প্রসেসটা খুব সিম্পল একটা ওয়েতে কিন্তু শিখে নিলাম, আপনি ডাক্তারের সাথে আপনার প্রবলেমগুলো কিভাবে শেয়ার করবেন এবং ডাক্তার কোনো প্রশ্ন করলে সেটা উত্তর কিভাবে দিবেন। তো এই একটা ওয়েতে যে শুধুমাত্র আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন বিষয়টা কিন্তু এরকম নয়, আরো অনেকগুলো ওয়ে আছে। এই সমস্যাগুলো ছাড়াও কিন্তু আপনার শারীরিক অনেক ধরনের সমস্যা হতে পারে, তবে এই একটা ফরম্যাট কিন্তু সবচেয়ে কমন, এবং এই ফরম্যাটটা মেনটেন করেই কিন্তু আপনি মোটামুটি সব ধরনের সমস্যাগুলো ডক্টরকে বর্ণনা করতে পারবেন, আপনি ওষুধ দিতে পারবেন ইনশাল্লাহ। সো প্রবাসীদের এই সিরিজে আমরা বেসিক্যালি একদম শূন্য থেকে স্পোকেনটা ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি এরকম আরো ডিটেইলসে আপনার স্পোকেনটা শিখতে চান, একদম শূন্য থেকে সিচুয়েশন বেসড, আপনার কাজে যে কথাগুলো দরকার পড়ে, পাশাপাশি অসংখ্য বাক্য বানানো, এবং একদম শূন্য থেকে স্টেপ বাই স্টেপ যদি ইংরেজি শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেল্পলাইন নাম্বারে। প্রবাসীদের জন্য কিন্তু দারুণ একটা কোর্স রয়েছে আমাদের। দেখা হবে পরবর্তী ক্লাসে। সো আজকের এই ক্লাস থেকে আমরা শিখে নিব একজন ব্যক্তির দোষগুলোকে বা গুণগুলোকে আপনি সুন্দরভাবে ইংরেজিতে কিভাবে বলতে পারেন এবং কোন কোন শব্দগুলো ব্যবহার করলে আপনার স্পোকেনটা কিংবা বাক্যগুলো অনেক বেশি সুন্দর হবে। দেখেন, এগুলোকে আমরা বলছি পার্সোনালিটি অ্যাডজেক্টিভ। প্রথমেই আমাদের রয়েছে আত্মবিশ্বাসী। কেউ যদি আত্মবিশ্বাসী হয়ে থাকে তাকে আমরা বলতে পারি সেলফ কনফিডেন্ট। কি বলবো আমরা? সেলফ কনফিডেন্ট, মানে সে আত্মবিশ্বাসী। তাহলে সে খুব আত্মবিশ্বাসী, বাক্যটা হতে পারে হি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট। হি ইজ ভেরি সেলফ কনফিডেন্ট, সে অনেক আত্মবিশ্বাসী। এরপর আমাদের জন্য রয়েছে, খেয়াল করে দেখেন, উচ্চাকাঙ্ক্ষী। উচ্চাকাঙ্ক্ষী মানে কি বলি আমরা? উচ্চাকাঙ্ক্ষী মানে হচ্ছে যারা অনেক বেশি স্বপ্ন দেখে, যারা অনেক বেশি ভিশনারি পারসন, তাদেরকে বলা হচ্ছে অ্যাম্বিশাস। কি বলি আমরা? অ্যাম্বিশাস। অ্যাম্বিশাস মানে কি? অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। তাহলে বলি সে তার ক্যারিয়ার নিয়ে উচ্চাকাঙ্ক্ষী। তাহলে এটাকে আমরা বলতে পারি শি ইজ অ্যাম্বিশাস অ্যাবাউট হার ক্যারিয়ার। She is ambitious about her career. এটাকে অনেকেই ambitious বলে, ambitious বলা যায় না, it will be ambitious. Okay, ambitious. তাহলে she is ambitious about her career. Okay, আচ্ছা, আপনি যে কোনো কারো নাম এখানে বসিয়ে দিতে পারেন। এবার দেখেন, কেউ একজন উদার, আপনি কোনো একজন উদার ব্যক্তির তার গুণটা বর্ণনা করবেন যে সে তার বন্ধুদের প্রতি উদার, সে তার বন্ধুদের প্রতি উদার, বা আমি তার বন্ধুদের প্রতি উদার, অথবা আমার মা আমার প্রতি উদার, এরকম বলি না আমরা? তাহলে আমরা বলতে পারি হি ইজ জেনারেস। উদারের ইংরেজি কি? জেনারেস। জেনারেস মানে হচ্ছে উদার। তাহলে হি ইজ জেনারেস টু হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের প্রতি উদার। হি ইজ জেনারেস টু হিজ ফ্রেন্ডস। এরপর আমরা অনেককেই বলি অধৈর্য, তুমি অনেক অধৈর্য, তোমার ধৈর্য কম। তাহলে আমরা বলি কি? ইমপেশেন্ট। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য। তাহলে আপনি কি বলবেন? অনেকক্ষণ অপেক্ষা করলে আমি অধৈর্য হয়ে যাই। অনেকক্ষণ অপেক্ষা করলে আমি অধৈর্য হয়ে যাই, আমরা খুব একটা ধৈর্য থাকে না। তাহলে আপনি কি বলবেন? আই গেট ইমপেশেন্ট
when I wait too long I get impatient, মানে আমি অধৈর্য হয়ে যাই। when I wait too long, যখন আমি অনেক বেশি অপেক্ষা করি। তাহলে I get impatient when I wait too long, ঠিক আছে? ওকে, উদ্ধত, উদ্ধত মানে কি? মানে ইটস বেসিক্যালি খারাপ ব্যবহার করা বা রাগান্বিত হয়ে যাওয়া, অনেক বেশি অ্যাগ্রেসিভনেস দেখানো, দ্যাটস কল উদ্ধত। এটাকে আমরা বলি হচ্ছে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট কি বলি? উদ্ধত। তাহলে দেখেন, অন্যের সাথে উদ্ধত হয়েও না, অন্যের সাথে রাগান্বিত হয়েও না, অন্যের সাথে অ্যাগ্রেসিভ হয়েও না। অ্যাগ্রেসিভ কথাটাও কিন্তু ইংলিশ। আচ্ছা, এটা আমরা কি বলতে পারি? ডোন্ট বি অ্যারোগেন্ট উইথ আদার্স। ডোন্ট বি অ্যারোগেন্ট উইথ আদার্স। অ্যারোগেন্ট মানে বেসিক্যালি রুডনেস বোঝায়, যে আপনি অনেক বেশি কঠোর কারোর প্রতি, অনেক বেশি আজে বাজে ব্যবহার করছেন, দ্যাটস কল অ্যারোগেন্স। পরবর্তীতে আমাদের জন্য আছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক মানে কি? এটাকে আমরা বলি অ্যাগ্রেসিভ। একটু আগেই কিন্তু বলছিলাম আমি, অ্যাগ্রেসিভ মানে কি? আক্রমণাত্মক। এটা ইটস কাইন্ড অফ সিমিলার টু অ্যারোগেন্ট। দেখেন, খেয়াল করে দেখেন, তর্কের সময় সে আক্রমণাত্মক ছিল। আক্রমণাত্মক মানে আপনি খুব মেজাজ টেজাজ আপনার খারাপ, মানে পারলে এখনই ঘুষি দিয়ে নাকনুক ফাটা দিব, এরকম একটা অবস্থা। সো হি ওয়াজ অ্যাগ্রেসিভ ডিউরিং দ্য আর্গুমেন্ট। এই যে ডিউরিং মানে সময়, কোনো কিছুর সময়, কোনো কিছু চলাকালে, তাহলে ডিউরিং বলি আমরা। হি ওয়াজ অ্যাগ্রেসিভ ডিউরিং দ্য আর্গুমেন্ট। তর্কের সময় সে অনেক বেশি আক্রমণাত্মক ছিল, ঠিক আছে? এরপর আমাদের পরিশ্রমী। আমরা বলি যে তুমি অনেক পরিশ্রমী, আমার বাবা অনেক পরিশ্রমী একজন মানুষ ছিলেন, তাহলে এক্ষেত্রে বলতে পারি আমি হার্ড ওয়ার্কিং। এটা আমরা সবাই মোটামুটি জানি, তাই না? সে একজন পরিশ্রমী ছাত্রী, আমরা বলতে পারি শি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। শি ইজ আ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। এরপর আমাদের জন্য আছে সৎ। এটা খুবই কমন একটা শব্দ, অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ, সে একজন সৎ মানুষ, তাহলে হি ইজ অ্যান অনেস্ট পারসন। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট উইমেন, ঠিক আছে? এইভাবে আপনি বলতে পারেন। সহনশীল, কোনো কিছু সহ্য করার ক্ষমতা যার বেশি, সহনশীল বলি আমরা তাকে। এটাকে বলা হয় টলারেন্ট। কি বলা হয়? টলারেন্ট। টলারেন্ট মানে কি? সহনশীল। তাহলে আমাদের বিভিন্ন মতামতের প্রতি সহনশীল হওয়া উচিত। তাহলে আপনি বলতে পারেন কি? উই শুড বি টলারেন্ট অফ ডিফারেন্ট অপিনিয়ন্স। উই শুড বি টলারেন্ট অফ ডিফারেন্ট অপিনিয়ন। তাহলে টলারেন্ট মানে কি? সহনশীল, ঠিক আছে? আর টলারেন্স মানে কি? একটা টলারেন্ট মানে সহনশীল, টলারেন্স মানে সহনশীলতা। এবার দেখেন নিরানন্দ। নিরানন্দ মানে বেসিক্যালি আনন্দহীন, মানে যে অনেক বেশি গ্লুমি থাকে, মনের মধ্যে খুব একটা আনন্দ না, হাসি খুশি থাকে না, তাকে বলা হয় ডাল। নিরানন্দ মানে হচ্ছে ডাল। তাহলে আমরা কি বলতে পারি? আজ সে নিরানন্দ অনুভব করছে। তাহলে হি ফিলস ডাল টুডে। হি ফিলস ডাল টুডে, অথবা হি ইজ ফিলিং ডাল টুডে, বোথ আর কারেক্ট, কন্টিনিউস করলেও হবে। তারপর আছেন প্রফুল্ল, অনেক বেশি মানে আনন্দ উচ্ছ্বাসিত নিয়ে কথা বলছেন, অনেক বেশি খুশি একজন মানুষ, তাকে বলা হয় প্রফুল্ল। আমরা বলি চেয়ারফুল। কি বলি আমরা? চেয়ারফুল। তাহলে বলা যায় সে সবসময় প্রফুল্ল থাকে। আপনি বলতে পারেন হি অলওয়েজ স্টেইজ চেয়ারফুল, অথবা শি অলওয়েজ স্টেইজ চেয়ারফুল। সে সব সময় প্রফুল্ল থাকে, ঠিক আছে? যেমন লিমন স্যার সবসময় প্রফুল্ল থাকে, তাহলে লিমন স্যার অলওয়েজ স্টেইজ চেয়ারফুল। এবার দেখেন আমাদের আছে সহজ সরল। আমরা বলি না তুমি অনেক সহজ সরল, আমার ভাই অনেক সহজ সরল, তাহলে আমরা বলি হচ্ছে ইজি গোয়িং। ইজি গোয়িং মানে কি? সহজ সরল। তাহলে যেমন বলি আমার বন্ধু খুব সহজ সরল, মাই ফ্রেন্ড ইজ ভেরি ইজি গোয়িং। আমার বন্ধু অনেক সহজ সরল। আমার বাবা অনেক সহজ সরল ছিলেন, মাই ফাদার ওয়াজ ভেরি ইজি গোয়িং। আমার ওয়াইফ অনেক সহজ সরল, তাহলে মাই ওয়াইফ ইজ ভেরি ইজি গোয়িং, ঠিক আছে? আমার তাহলে এইভাবে ইজি গোয়িং মানে বলছি আমরা সহজ সরল। এরপর আছে অনিরাপদ। অনিরাপদকে আমরা কি বলতে পারি? ইনসিকিউর। কি বলি আমরা? ইনসিকিউর। আপনি বলতে পারেন সে তার কাজ নিয়ে অনিরাপদ বোধ করছে। হি ফিলস ইনসিকিউর অ্যাবাউট হিজ জব। হি ফিলস ইনসিকিউর অ্যাবাউট হিজ জব। সে তার কাজ নিয়ে অনিরাপদ ফিল করছে, সে এখানে অনিরাপদ ফিল করছে। হি ফিলস ইনসিকিউর হিয়ার। হি ফিলস ইনসিকিউর হিয়ার। সে এখানে অনিরাপদ ফিল করছে। এইভাবে চঞ্চলকে আমরা বলি চার্মিং। চঞ্চলকে কি বলি? চার্মিং। যেমন ছোট মেয়েটি খুব চঞ্চল, কি বলবো? দ্য লিটল গার্ল ইজ সো চার্মিং। দ্য লিটল গার্ল ইজ সো চার্মিং। আমি অনেক চঞ্চল, আই এম সো চার্মিং। আমার ভাই অনেক চঞ্চল, মাই ব্রাদার ইজ সো চার্মিং। ওকে, তাহলে চার্ম মানে হচ্ছে চঞ্চলতা, চার্মিং মানে হচ্ছে চঞ্চল। সো এই ছিল আমাদের একজন ব্যক্তির যে গুণাবলীগুলো আছে পজিটিভ এবং নেগেটিভ, সেগুলো দিয়ে কিভাবে ইংরেজিতে তার সম্পর্কে আপনি কথা বলতে পারেন। আমি আশা করছি যে আজকের এই ওয়ার্ড মিনিংগুলো এবং পাশাপাশি বাক্যগুলো আপনার ইংরেজি বলার জার্নিকে একটু হলেও সহজ করবে, এবং আজকের ক্লাস থেকে আপনি শিখে
আপনার নিজের ইংরেজি বলাতে অনেক কিছু কাজে লাগাতে পারবেন। সো এরকম ভিডিও পেতে আমাদের যে পেজটা আছে, পেজটা একটু ফলো দিয়ে রাখতে হবে। বাংলাগুলো মাথায় আসার সাথেই ঠাস করে আপনার মুখের মধ্যে ইংরেজিতে চলে আসবে। আজকের ক্লাসে আমরা শিখব এই 4টা জিনিস করা দরকার, করতে হয়, করতে হবে এবং করতে হতো। এগুলো আপনি কিভাবে চর্চা করবেন, অর্থাৎ বিগত 2টা ক্লাসের চর্চা কিংবা প্র্যাকটিস কিংবা ড্রিলিং সেশন হচ্ছে আজকের ক্লাস করার পর এই ধরনের বাক্যগুলো আর আপনার ভুল হবে না, আপনার মুখে ঠাস করে চলে আসবে। সো একটু খেয়াল করে দেখার চেষ্টা করেন। করা দরকার আমরা শিখেছিলাম কি নিড টু, কি নিড টু, করতে হয় am to, is to, are to। মনে আছে? যারা বিগত ক্লাসগুলো করেন না একটু আমাদের ইউটিউব থেকে করে আসতে হবে। করতে হবে have to কিংবা has to, এবং করতে হতো had to। এই আমরা শিখেছি, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, আমার কথা বলা দরকার, আমরা কি বলবো? আমার কথা বলা দরকার হচ্ছে need to, তাহলে I need to talk। আমার কথা বলা দরকার I need to talk। আমার কথা বলতে হয়, এখন হয়, তাহলে I am to talk। দরকার need to, করতে হয় am to। আচ্ছা, এটা যখন করতে হবে হবে, আমার কথা বলতে হবে, তাহলে আমরা কি বলবো? I have to talk। তারপর আমরা দেখছি আমার কথা বলতে হতো I had to talk। তাহলে আমরা যদি ড্রিলিং করি এটা এইভাবে যে আমার কথা বলা দরকার I need to talk, আমার কথা বলতে হয় I am to talk, আমার কথা বলতে হবে I have to talk, আমার কথা বলতে হতো I had to talk। আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। এই ক্লাসটা কিন্তু একটা প্র্যাকটিসিং ক্লাস। সো যারা দেখছেন প্রত্যেকে আমার সাথে সাথে সমান তালে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? দেখেন, মার বকা দেয়া দরকার, তাহলে আমরা কি বলবো? মাদার নিডস টু স্কোল্ড। স্কোল্ড মানে হচ্ছে বকা দেয়া। মার বকা দিতে হয়, তাহলে মাদার ইজ টু স্কোল্ড। মার বকা দিতে হবে মাদার হ্যাভ টু স্কোল্ড। মার বকা দিতে হতো মাদার হ্যাড টু স্কোল্ড। আমার তাদের মানা দরকার, অর্থাৎ আমার তাদের মান্য করা দরকার। কি হবে? আই নিড টু ওবে দেম, আই নিড টু ওবে দেম। আমার তাদের মান্য করতে হবে I have to obey them। আমার তাদের মান্য করতে হয় I am to obey them। আমার তাদের মান্য করতে হতো I had to obey them। এইভাবে, ঠিক আছে? পরের বাক্য কি আছে? নিপার ইংরেজি বলা দরকার। নিপা নিডস টু স্পিক ইংলিশ। নিপা ইংরেজি বলতে হয়, নিপার ইংরেজি বলতে হয়, তাহলে কি হবে? নিপা ইজ টু স্পিক ইংলিশ। এবং তারপর নিপার ইংরেজি বলতে হবে ফিউচার, তাহলে নিপা হ্যাভ টু স্পিক ইংলিশ। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা বলি নিপার ইংরেজি বলতে হতো নিপা হ্যাড টু স্পিক ইংলিশ। ওকে, তারপর দেখেন গরুর পানি পান করা দরকার। গরুর পানি পান করা দরকার, কি বলবো? দ্য খাও নিডস টু। তাহলে দরকার যেখানে নিড টু সেখানে, মাথায় রাখবেন, দরকার যেখানে নিড টু সেখানে। তাহলে গরুর পানি পান করা দরকার, দ্য খাও নিডস টু ড্রিঙ্ক ওয়াটার। গরুর পানি পান করতে হয়, তাহলে করতে হয় যেখানে am to, is to, are to সেখানে, তাহলে আমরা কি বলবো? গরুর পানি পান করতে হয় the cow is to drink water, the cow is to drink water। সেম ভাবে করতে হবে, গরুর পানি পান করতে হবে, কি বলবো আমরা? the cow have to drink water, the cow have to drink water। at the same time গরুর পানি পান করতে হতো the cow had to drink water, the cow had to drink water। এইভাবে দেখেন আমাদের আর কি আছে? আমার প্রতিদিন হাঁটা দরকার I need to walk every day, I need to walk every day। আমার প্রতিদিন হাঁটতে হয় I am to walk every day, I am to walk every day। আমার প্রতিদিন হাঁটতে হবে I have to work every day। আমার প্রতিদিন হাঁটতে হতো I had to work every day। আমি আশা করছি এই 4টা থেকে কিন্তু আপনারা আমাদের বিগত 2টা ক্লাসের যে সামারিটা আছে এটা পেয়ে যাচ্ছেন, এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে, বাসায় কিন্তু এভাবে ড্রিল করতে হবে। কিভাবে আমি বলি, যেমন প্রথম বাক্যটা আমার কথা বলা দরকার I need to speak বা I need to talk। আমার কথা বলতে হয় I am to talk। আমার কথা বলতে হবে I have to talk। আমার কথা বলতে হতো I had to talk। এইভাবে স্পিডলি আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। মার বকা দেওয়া দরকার, মাদার নিডস টু স্কোল্ড। মার বকা দেওয়া দরকার, মাদার নিডস টু স্কোল্ড। মার বকা দিতে হয়, মাদার ইজ টু স্কোল্ড। মার বকা দিতে হবে, মাদার হ্যাভ টু স্কোল্ড। মার বকা দিতে হতো, মাদার হ্যাড টু স্কোল্ড। এইভাবে আপনাকে প্রত্যেকটা বাক্যের 4টা ফর্ম একবারে বলে 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 প্র্যাকটিস করতে হবে। এইভাবে যদি আপনি ড্রিল করেন দেখবেন যে এই বাক্যগুলো আপনার ইংরেজি বলার ক্ষেত্রে যখনই আপনার মাথায় আসুক না কেন, বাংলাগুলো মাথায় আসার সাথেই ঠাস করে আপনার মুখের মধ্যে
ইংরেজিতে চলে আসবে। সো এইভাবে একদম শূন্য থেকে যদি ইংরেজি শিখতে চান, গ্রামার বলেন কিংবা স্পোকেন বলেন, আমরা ধরে ধরে আপনাকে ইংরেজি শেখাবো। অনলাইনে কিংবা অফলাইনে দুই ধরনের কোর্সই আমাদের আছে, এবং কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, হেল্পলাইন নাম্বারটা আছে, এখানে কল করতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ইংরেজির আমি কিছুই পারি না, ইংরেজিতে কোনো প্রশ্নও বানাতে পারি না, এটা কিন্তু আমাদের অনেকের একটা সমস্যা, তাই না? কোনোই টেনশন নেই, আজকের ক্লাসে আমরা শিখবো ইংরেজিতে কি কি WH ওয়ার্ডস আছে, কি কি WH ফ্রেজেস আছে, বাংলা অর্থ সহ দেখবো, এবং তারপর আমরা এদেরকে দিয়ে কিছু এক্সাম্পলও মেক করবো। চলুন একদমই দেরি না করে আমাদের ক্লাসটা আমরা শুরু করে ফেলি। সো প্রথমে আমরা দেখবো কিছু WH ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। ওয়ার্ডস মানে জাস্ট একটা সিঙ্গেলগুলো, এবং ফ্রেজ মানে আ গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে একটার বেশি ওয়ার্ড থাকে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। সো ওয়ার্ড হচ্ছে সিঙ্গেল এই যে ইউনিটগুলো আছে সেইগুলো, এবং ফ্রেজ হচ্ছে যেখানে আমরা দুইটার বা এর বেশি ওয়ার্ডস পাবো। সো আমাদের WH ওয়ার্ডসের মধ্যে আমরা কি কি পাই? সবার আগেই আছে কি। আমরা যখন কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই তখন আমরা বাংলায় কি দিয়ে প্রশ্নটা করি, ইংরেজিতে তখন আমরা প্রশ্ন করব হোয়াট দিয়ে। যখন আমরা কোনো একটা জায়গা, কোনো প্লেস বা কোনো লোকেশন নিয়ে কোনো প্রশ্ন করতে চাবো তখন আমরা ইংরেজিতে ব্যবহার করব ওয়্যার, যার মানে কি কোথায়। আমরা যখন কোনো কিছুর কারণ জানতে চাই, যে এই কাজটা কেন হলো, তুমি এই কাজটা কেন করলে, তুমি কেন সেখানে গেলে, তখন আমরা ইংরেজিতে আমাদের প্রশ্ন করব ওয়াই দিয়ে। যখন আমরা কোনো একটা কিছু প্রসেস জানতে চাই, যে কিভাবে কোনো একটা কাজ হলো, কিভাবে তুমি ইংরেজি শিখলে, কিভাবে তুমি এত ভালো রান্না শিখলে, কিভাবে সে এত ভালো চা বানাতে পারে, কিভাবে কোনো একটা প্রসেস জানার জন্য আমরা যদি কোনো একটা কিছু জিজ্ঞেস করতে চাই তখন আমরা আমাদের প্রশ্নটা হাউ দিয়ে শুরু করব। যদি আমরা কখন, তার মানে কোনো একটা সময়, কোনো তারিখ, কোনো ডেট, কোনো বছর, কোনো সপ্তাহ, মাস, এরকম সময় রিলেটেড কোনো কিছু নিয়ে কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে চাই, বাংলায় আমরা বলি কখন, কখন তুমি এটা করেছো, কখন এটা হয়েছে। ইংরেজিতে তখন আমরা প্রশ্নটি বানাবো when দিয়ে। যখন আমরা কোনো একটা জিনিস নিয়ে প্রশ্ন করতে চাই কিন্তু আমাদের কাছে তখন অপশন থাকে চুজ করার মতো, তখন আমরা বাংলায় ব্যবহার করি কোনটি। যেমন তুমি কোনটি পছন্দ করো, এই জামাগুলোর মধ্যে কোনটি তোমার প্রিয়, তার মানে এই জামা অনেকগুলো আছে এবং এখান থেকে আমি চুজ করে যে কোনো একটা জামার কথা বলতে পারি। সো এইসব ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব? which। যখন আমরা কোনো মানুষকে নিয়ে কোনো প্রশ্ন করতে চাবো, এই কাজটা কে করলো, আমাদের বাসায় কে আসলো, কে দিয়ে কোনো প্রশ্ন করতে চাইলে তখন আমরা ব্যবহার করব who। সো এই ছিল আমাদের WH ওয়ার্ডস। তাহলে আমাদের কয়টা WH ওয়ার্ডস আছে দেখুন তো, 1 2 3 4 5 6 7। এবার আমরা দেখব কিছু WH ফ্রেজেস। সো WH ফ্রেজগুলো কি কি আমরা আগেই বলেছিলাম, যেখানে একের বেশি শব্দ আছে, দুইটা বা তিনটা, এখানে যেগুলো আছে সবগুলোতে দুইটাই আছে। সো প্রথম ফ্রেজটা কি? প্রথম ফ্রেজটা হচ্ছে হাউ মাচ এবং সেকেন্ডটা হচ্ছে হাউ মেনি। দুইটাকে আমরা একসাথে শিখবো কারণ এগুলো কানেক্টেড। হাউ মাচ এবং হাউ মেনি এই দুটোকেই আমরা ব্যবহার করি তখন প্রশ্ন করতে, যখন আমরা কোনো একটা কিছুর পরিমাণ সম্পর্কে জানতে চাই, যে কতগুলো, কতটুকু। কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে কতগুলো বা কতটুকু বা হাউ মাচ হাউ মেনি, মাছটাকে আমরা ব্যবহার করি আনকাউন্টেবল নাউনের জন্য এবং হাউ মেনিটাকে আমরা ব্যবহার করি কাউন্টেবল নাউনের জন্য। তার মানে যে নাউনগুলোকে আমরা গণনা করতে পারি সেগুলো নিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করব হাউ মেনি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু বাংলাটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। হাউ মেনি মানে কতগুলো এবং হাউ মাচ মানে কতটুকু। ধরেন একটা রুমে কয়টা চেয়ার আছে সেটা জানার জন্য আমি যদি কোনো প্রশ্ন করতে চাই তখন আমি কি বলবো? হাউ মেনি চেয়ারস আর দেয়ার ইন দ্য রুম। আমি যদি বলতে চাই আপনার কতগুলো বন্ধু আছে তখন আমি বলবো হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ। কিন্তু আমি যদি কোনো আনকাউন্টেবল নাউন নিয়ে কোনো প্রশ্ন করতে চাই, যেমন পুকুরে কতটুকু পানি আছে, হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য পন্ড, তোমার কতটুকু নলেজ আছে, হাউ মাচ নলেজ ডু ইউ হ্যাভ। এইভাবে
তারপর আমাদের জন্য আছে হাউ অফেন। হাউ অফেন মানে হচ্ছে কতবার, যখন আমরা কোনো একটা কাজের ফ্রিকোয়েন্সি জানতে চাই, যে কত সময় পর পর কোনো একটা জিনিস হলো, তুমি সপ্তাহে কয়বার বাজারে যাও, তুমি দিনে কয়বার নামাজ পড়ো, সে কতবার তোমার সাথে দেখা করে, এরকম কোনো একটা কাজ কতবার হচ্ছে বা কতবার পর পর হচ্ছে সেটা জানার জন্য ইংরেজিতে আমরা ব্যবহার করি হাউ অফেন। তারপর আমাদের জন্য আছে হাউ এলস। হাউ এলস মানে আর কিভাবে। মাঝে মাঝে আমরা এরকম প্রশ্ন করি যে আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি, আর কিভাবে আমি অঙ্কটা সলভ করতে পারি, আর কিভাবে আমরা ওই জায়গায় যেতে পারি। আর কিভাবের জন্য আমরা ব্যবহার করছি কি হাউ এলস। এটার মতোই আছে হোয়াট এলস। হোয়াট এলস মানে কি আর কি। যেমন আমি তোমাকে আর কি দিতে পারি, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হোয়াট এলস। তারপর আছে হাউ ফার, যার মানে কি কত দূর। যেমন আমি যদি প্রশ্ন করতে চাই সে আর কত দূর আছে, আমরা কত দূর যাব, তুমি কত দূর থেকে এসেছো, এই ধরনের প্রশ্নের জন্য আমরা কি বলবো হাউ ফার। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ফর টুডে ইজ কতক্ষণ। কতক্ষণ মানে হচ্ছে হাউ লং। যদি আমরা বলতে চাই তুমি কতক্ষণ ধরে মোবাইল টিপছো, সে কতক্ষণ ধরে পড়াশুনো করছে, আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, কতক্ষণ যদি আমাদের প্রশ্নে থাকে তখন এটার জন্য আমরা ব্যবহার করব কি হাউ লং। চলুন আমরা এক্সাম্পল দেখি কিছু, যাতে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারি যে এই ওয়ার্ডস বা ফ্রেজগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। যেমন দেখুন, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। সো নাম বেসিক্যালি উই ক্যান টেক ইট অ্যাজ আ থিং, সো এটার জন্য আমরা বাংলায় ব্যবহার করি কি ইংরেজিতে হোয়াট। দেন ওয়্যার শুড আই স্টে, আমার কোথায় থাকা উচিত। আমরা বলছি why did you stop talking, তুমি কেন কথা বলা বন্ধ করলে। তাহলে দেখুন কেন কেউ কোনো একটা কাজ করলো, কেনর জন্য আমরা কি ব্যবহার করেছি why। how did you hear it, তুমি এটা কিভাবে শুনলে, কিভাবে কোনো একটা কাজ হলে আমরা কি ব্যবহার করি how। আমরা আরো বলছি when will you go, তুমি কখন যাবে। which cat do you like the most, কোন বিড়ালটি তুমি বেশি পছন্দ করো। how has she opened the door, সে কিভাবে দরজাটি খুললো। আমরা আরো বলতে পারি how many, how much দিয়ে, যেমন how much money do you have। সো আনকাউন্টেবল নাউন আমরা ব্যবহার করেছি how much। আবার how many snakes were there, সেখানে কয়টা সাপ ছিল। তো snakes কাউন্টেবল নাউন, এর জন্য আমরা ব্যবহার করেছি how many। আমরা বললাম how often do you come here, how often মানে কি কত সময় পর পর, কতক্ষণ পর পর। সো how often। আবার আমরা বললাম আমি আর কি করতে পারতাম, what else could I do। সো আমরা কিন্তু এখানে দেখেছি যে আর কি এর জন্য আমরা ব্যবহার করি what else। সো আপনি যে কোনো 5টা WH ওয়ার্ডস বা ফ্রেজেস দিয়ে ইনস্ট্যান্ট এখনই কমেন্ট সেকশনে কয়েকটা কোয়েশ্চেন মেক করে ফেলতে পারেন। তাহলে কিন্তু লেসনটা আপনি দেখলেন, দেখে নিজে প্র্যাকটিস করলেন, তাতে করে কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে। আপনি চাইলে এই লেসনটিকে পুরো নিজে খাতায়ও নোট করে রাখতে পারেন, সো দ্যাট পরবর্তীতে আপনি এটা দেখে দেখে বারবার অনুশীলন করতে পারেন। দেখা হবে আপনাদের সবার সাথে। ইংরেজির কিছুই পারি না, কিছুই যদি না পারেন আজকের ক্লাসটাতে থাকতে হবে। আমাদের এই সিরিজের প্রত্যেকটা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা শুরু করছি আজকের এই ক্লাসে। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম, আছে এবং নেই, এগুলো দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করব। আমার আছে, আমার নেই, তার আছে, তার নেই, তোদের আছে, তোদের নেই, তাদের আছে, তাদের নেই, এরকম। আজকে আমরা শিখবো কি ছিল অর্থে। আমার ছিল, আমার ছিল না, তার ছিল, তার ছিল না, বাবার ছিল, বাবার ছিল না। কিভাবে বলবো আমরা, মাথায় রাখবেন ছিল অর্থে আমরা একটা শব্দ ব্যবহার করি হ্যাড। কি ব্যবহার করি বলেন তো, হ্যাড ব্যবহার করি। ছিল অর্থে হ্যাড, তাহলে ছিল না অর্থে আমরা ব্যবহার করবো ডিডন্ট হ্যাভ। এটা মাথায় রাখতে হবে, তাছাড়া ভুল হয়ে যাবে। ছিল হ্যাড, ছিল না ডিডন্ট হ্যাভ। তাহলে খেয়াল করে দেখেন, আমার ছিল আই হ্যাড, আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম, আমার স্বপ্ন ছিল আই হ্যাড ড্রিম। আমার বিড়াল ছিল আই হ্যাড ক্যাটস, আমার টাকা ছিল আই হ্যাড মানি। ঠিক আছে, আমার অনেক সম্পত্তি ছিল আই হ্যাড প্রপার্টি। খেয়াল করে দেখেন, বা প্রপার্টিস। এই বাক্যগুলোতে আমরা কিভাবে করব, সেম ভাবে যখন আমরা ছিল না বলবো, আমার ছিল না আই ডিডন্ট হ্যাভ, আমার বন্ধু ছিল না আই ডিডন্ট হ্যাভ ফ্রেন্ডস, আমার বাবা মা ছিল না আই ডিডন্ট হ্যাভ মাই প্যারেন্টস, আই ডিডন্ট হ্যাভ মাই প্যারেন্টস। এইভাবে। ঠিক আছে, তোমার ছিল ইউ হ্যাড, তোমার একটা কলম ছিল
ইউ হ্যাড আ ফ্যান, তোমার একটা এসি ছিল, ইউ হ্যাড অ্যান এসি, তোমার এসি ছিল না, ইউ ডিডন্ট হ্যাভ এসি। এখানে যে ভুলটা আমাদের অফেন হবে কথা বলতে গেলে, সেটা আমরা অনেক সময় বলে ফেলবো ইউ হ্যাডেন্ট এসি, আমরা ভুল করে বলে ফেলবো কি ইউ হ্যাডেন্ট এসি, ঠিক আছে, এটা বলা যাবে না, আমাদের বলতে হবে ইউ ডিডন্ট হ্যাভ, ইউ হ্যাডেন্ট এসি মানে হচ্ছে তুমি এসি ছিল না, এরকম হবে। কিন্তু এটা তো বলছি না, আমরা বলছি তোমার এসি ছিল না, তার আমরা বলবো ইউ ডিডন্ট হ্যাভ এসি। তার ছিল না, তার ছিল হি হ্যাড, তার সমস্যা ছিল, হি হ্যাড প্রবলেমস, তার সমস্যা ছিল না, হি ডিডন্ট হ্যাভ প্রবলেমস, ঠিক আছে। বাবার ছিল, বাবার অনেক ধৈর্য ছিল, তাহলে ফাদার হ্যাড পেশেন্স, ফাদার হ্যাড পেশেন্স, বাবার ছিল না, বাবার অনেক ধৈর্য ছিল না, তাহলে ফাদার ডিডন্ট হ্যাভ পেশেন্স, ফাদার ডিডন্ট হ্যাভ পেশেন্স। তাদের ছিল, দে হ্যাড, তাদের অনেক পোষা বিড়াল ছিল, তাহলে দে হ্যাড পেট ক্যাটস, দে হ্যাড পেট ক্যাটস, তাদের অনেক পোষা বিড়াল ছিল না, দে ডিডন্ট হ্যাভ পেট ক্যাটস। এগুলোর ছিল, দিজ হ্যাড, এগুলোর অনেক সমস্যা ছিল, দিজ হ্যাড মেনি প্রবলেমস। এখানে মাথায় রাখবেন, এর আগেও যে বাক্যগুলো আমি বলেছি, আপনি অনেক কথাটা ব্যবহার করলে সাথে মেনি কিংবা আ লট অফ কথাটা ব্যবহার করে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বলবো এগুলোর সমস্যা ছিল, these had problems, এগুলোর সমস্যা ছিল না, this didn't have problem। কিংবা আমরা যদি বলি এগুলোর কোনো সমস্যা ছিল না, these didn't have any problems, ঠিক আছে। এগুলোর ছিল, ওগুলোর ছিল, those had, ওগুলোর ছিল না, those didn't have। ওকে, the last one for today's class is আমাদের ছিল, we had, আমাদের ছিল না, we didn't have। আমাদের ক্লাস ছিল, we had class, আমাদের ক্লাস ছিল না, we didn't have class। আমাদের গাড়ি ছিল, we had car, আমাদের গাড়ি ছিল না, we didn't have car। এইভাবে প্রত্যেকটা বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন ছিল অথবা ছিল না দিয়ে। তাহলে আজকের ক্লাস থেকেও কিন্তু অসংখ্য বাক্য আমরা শিখে ফেললাম, এবং এই ট্রিক ফলো করে আজকের পর থেকে আপনি অসংখ্য বাক্য তৈরি করে ফেলতে পারবেন। এরকম শূন্য থেকে যদি স্পোকেন শিখতে চান, আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারেন, অনলাইন কিংবা অফলাইনে দুইটা মাধ্যমে শিখতে পারবেন। আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। যারা ইংরেজিতে কিছুই পায় না, তারা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলার সময় কোনো একটা জিনিস হতে পারে বা হতে পারতো, এই কথাগুলোও বলতে পারে না। আজকের ক্লাস থেকে আমরা শিখবো ক্যান বি এবং কুড বি, এই দুইটা ফ্রেজের ব্যবহার। সো ক্যান বি এর অর্থ হচ্ছে কোনো একটা জিনিস হতে পারে, যেমন উত্তরটি সঠিক হতে পারে, এই সমাধান কার্যকর হতে পারে, ট্রাফিকের কারণে তার দেরি হতে পারে, এই কাজটি সহজ হতে পারে। তার মানে কোনো একটা জিনিস হতে পারে, এই অর্থে আমরা ব্যবহার করি ক্যান বি। আর যখন আমরা পাস্ট টেন্সে চলে যাই, কোনো একটা কিছু হতে পারতো, যেমন আমরা বলছি এখানে উত্তরটি সঠিক হতে পারতো, এই সমাধানটি কার্যকর হতে পারতো, ট্রাফিকের কারণে তার দেরি হতে পারতো, এবং এই কাজটি সহজ হতে পারতো। সো পারতো হলে তখন আমরা বলছি কুড বি। চলুন একটু আমরা এক্সাম্পলগুলো দেখে নেই। যেমন উত্তরটি সঠিক হতে পারে, উত্তরটি দি অ্যান্সার হতে পারে ক্যান বি সঠিক, কারেক্ট, দ্য অ্যান্সার ক্যান বি কারেক্ট। আর যখন এটা আমরা পাস্টে নিয়ে যাই, হতে পারতো, তখন হবে কুড বি, দি অ্যান্সার কুড বি কারেক্ট, উত্তরটি সঠিক হতে পারতো, দি অ্যান্সার কুড বি কারেক্ট। এই সমাধান কার্যকর হতে পারে, সো হতে পারে থাকলে ব্যবহার করতে হবে ক্যান বি। দিস সলিউশন ক্যান বি ইফেক্টিভ, কার্যকরের ইংরেজি হচ্ছে ইফেক্টিভ। আর যদি আমরা হতে পারতো হয়, তখন আমরা বলবো কুড বি, দিস সলিউশন কুড বি ইফেক্টিভ। ট্রাফিকের কারণে তার দেরি হতে পারে, শি ক্যান বি লেট ডিউ টু ট্রাফিক। এখানে ট্রাফিকের কারণে এই ফ্রেজটার ইংরেজি কি, ডিউ টু ট্রাফিক, তার দেরি হতে পারে, শি ক্যান বি লেট। সো শি ক্যান বি লেট ডিউ টু ট্রাফিক, এটাকে আমরা যদি পাস্টে নিয়ে যে ট্রাফিকের কারণে তার দেরি হতে পারতো, তার দেরি হতে পারতো, শি কুড বি লেট, ট্রাফিকের কারণে ডিউ টু ট্রাফিক, সো শি কুড বি লেট ডিউ টু ট্রাফিক। এরপর আছে এই কাজটি সহজ হতে পারে, সো এই কাজটা সহজ হতে পারে, দিস টাস্ক ক্যান বি ইজি, দিস ওয়ার্ক ক্যান বি ইজি। সো টাস্ক ও ওয়ার্ক যেটাই বলুন, এইটা আমরা কাজের জন্য ব্যবহার করতে পারি। আর যদি আমরা পাস্টে চলে যাই, তখন আমরা বলি এই কাজটি সহজ হতে পারতো, দিস টাস্ক কুড বি ইজি, অর দিস ওয়ার্ক কুড বি ইজি। সো যদি আমরা বলতে চাই হতে পারে, ক্যান বি, হতে পারতো কুড বি, এইভাবে আমরা ব্যবহার করি। যেমন
সে আমার বন্ধু হতে পারে, she can be my friend, সে আমার বন্ধু হতে পারতো, she could be my friend. আমি প্রথম হতে পারি, I can be first, আমি প্রথম হতে পারতাম, I could be first. এরকম করে আমরা অনেক সেন্টেন্স কিন্তু নিজেরা বানিয়ে ফেলতে পারি। আপনি যদি এইভাবেই আমাদের সাথে শূন্য থেকে ইংরেজিটা শিখতে চান, যুক্ত হয়ে যান আমাদের অনলাইন কিংবা অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচে, যেখানে আমরা অল্প কয়েকজন স্টুডেন্টকে নিয়ে তাদের স্পেশাল কেয়ার মাধ্যমে ইংরেজিটা আমরা ডেভেলপ করার ট্রাই করি। কল করে আমাদের হেল্পলাইন নাম্বারে বিস্তারিত জানতে 01798049025 অথবা ইনবক্স করুন আমাদেরকে এই লিঙ্গুয়াল একাডেমি পেজে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ। আজকের ক্লাস থেকে আপনারা মে এবং মাইট দিয়ে অসংখ্য 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 বাক্য তৈরি করতে পারবেন এবং আশা করছি আপনাদের স্পোকেনে এই বাক্যগুলো অনেক ভালো একটা কন্ট্রিবিউশন রাখবে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আজকের ক্লাস থেকে এটা যদি আয়ত্ত করতে পারেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিজের মুখে আনতে পারেন, ট্রাস্ট মি, আপনার জীবনে এটা অনেক কন্ট্রিবিউট করতে পারে। শুধুমাত্র 5 মিনিটের একটা ক্লাস। খেয়াল করে দেখেন, মে এবং মাইট, মাইট এবং মের অনেক ধরনের অর্থ হতে পারে। তার মধ্যে 2 ধরনের অর্থ হচ্ছে এটা। মে মানে হচ্ছে হতেও পারে কিংবা করতেও পারে অথবা খেতেও পারে, অর্থাৎ ভবিষ্যতের কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মে। কি ব্যবহার করি? মে, সম্ভাবনার ক্ষেত্রে। আর মাইটটা কখন ব্যবহার করতে হয়? মাইটের এক ধরনের ব্যবহার হচ্ছে যে মে এর পাস্ট ফর্ম হিসেবে মাইটটা ব্যবহার করতে হয় বা করা যায়। যেমন মে মানে যদি হয় হতেও পারে, করতেও পারে, তাহলে মাইট মানে হচ্ছে হতেও পারতো, করতেও পারতো। একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে অতীত, 2টা মাথায় রাখতে হবে। যেমন আমরা বলি কি, আমি আজ যেতেও পারি, কি হবে? I may go today. আমি আজ যেতেও পারি, I may go today. তুমি ধোঁকা দিতেও পারো, you may betray. তুমি ধোঁকা দিতেও পারো, you may betray. সে লুকিয়েও থাকতে পারে, he may hide. এখানে একটু স্ট্রাকচারটা সংক্ষেপে বলে দিই। মাথা রাখবেন, মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি। এগুলোর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। কি? ভার্বের বেস ফর্ম। তাহলে স্ট্রাকচারটা কিরকম? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে আমাদের মে ব্যবহার করতে হবে, মে, তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম মানে কি? যে ফর্মটা কোনো পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট, তারপরে মে এবং তারপর ভার্বের বেস ফর্ম, এরকম। ঠিক আছে, দেখেন তাহলে আমি আজ যেতেও পারি, আই মে গো টুডে, যেতেও পারি। এখন যখন এটা যেতেও পারতাম হয়ে যাবে তখন হবে মাইট। যেমন আমি কাল যেতেও পারতাম, আই মাইট গো ইয়েস্টারডে, মানে কাল মানে অতীতের কথা বলা আছে, এই জন্য ইয়েস্টারডে। তুমি ধোঁকা দিতেও পারতে, ইউ মাইট বিট্রে। তাহলে মের জায়গায় শুধুমাত্র মাইট হবে। কখন? হতেও পারে হলে মে, হতেও পারতো হলে মাইট। ঠিক আছে, তাহলে আমরা একটু ড্রিল করি না, একটু প্র্যাকটিস করি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি পুরো জিনিসটা। আমি আজ যেতেও পারি, আই মে গো টুডে। আমি যেতেও পারতাম, আই মাইট গো। আমি যেতেও পারতাম, আই মাইট গো। তুমি ধোঁকা দিতেও পারো, ইউ মে বিট্রে। তুমি ধোঁকা দিতেও পারতে, ইউ মাইট বিট্রে। সেম ভাবে সে লুকিয়েও থাকতে পারে, হি মে হাইড। সে লুকিয়েও থাকতে পারত, হি মাইট হাইড। সেম ভাবে আমরা সবার সাথে কথা বলতেও পারি, উই মে টক টু অল বা এভরিওয়ান। উই মে টক টু এভরিওয়ান। আমরা সবার সাথে কথা বলতেও পারতাম, উই মাইট টক টু এভরিওয়ান। উই মাইট টক টু এভরিওয়ান। তারা অপেক্ষা করতেও পারে, দে মে ওয়েট। তারা অপেক্ষা করতেও পারত, দে মাইট ওয়েট। সেম ভাবে দেখেন, মুনিয়া সাহায্য করতেও পারে, মুনিয়া মে হেল্প। মুনিয়া সাহায্য করতেও পারত, মুনিয়া মাইট হেল্প। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেমন আমি শিখতেও পারি, আই মে লার্ন। আমি শিখতেও পারতাম, আই মাইট লার্ন। ঠিক আছে, আমি রান্না করতেও পারি, আই মে কুক। আমি রান্না করতেও পারতাম, আই মাইট কুক। আমি গাড়ি চালাতেও পারি, আই মে ড্রাইভ। আমি গাড়ি চালাতেও পারতাম, আই মাইট ড্রাইভ। আজ বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন টুডে। বৃষ্টি হতেও পারত, ইট মাইট রেইন। সো এইভাবে কিন্তু আপনাকে চর্চা করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মুখে আসবে না এবং আপনি শিখবেনও না। প্রত্যেকটা জিনিস প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা, আপনি চর্চা করেন, শেখেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মাইটের কিন্তু শুধু একটা অর্থ না। মাইট কিন্তু শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ব্যবহার করা যায় বিষয়টা এরকম না। ঠিক আছে, মাইটকে কিন্তু আবার ফিউচার টেন্সেও ব্যবহার করা যায়।
মাইটকে ফিউচার টেন্সে ফিউচারের অর্থ ব্যবহার করা যায়, ওইটার কনটেক্সট আলাদা আছে, ওইটার নিয়মটা আলাদা। আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো যে মাইটের আর কিরকম ব্যবহার আছে। যেমন উড, উড মানে কি করতাম, খেতাম, যেতাম, কিন্তু উডের কিন্তু আবার আপনার ফর্মাল কিছু ব্যবহার আছে যেখানে উডকে আমরা ফিউচারকে রেফার করি, উড দ্বারা রেসপেক্টফুল কিছু বোঝায়, ফর্মাল কিছু সিচুয়েশনকে প্রকাশ করা হয়। এছাড়াও আপনারা যদি আমাদের কাছে একদম এভাবে শূন্য থেকে ধরে ধরে স্পোকেন এবং গ্রামার শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু এই যে হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অনলাইন এবং অফলাইনে দুই ধরনের কোর্সই আমাদের আছে, সামনাসামনি আমাদের সাথে এসে বসে আপনি পড়তে পারবেন, সেই সুবিধাও কিন্তু আছে। আজকের এই শর্ট ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব দিজ এবং দোজ এই দুইটার পার্থক্য কি। খুব সিম্পলি যদি এক কথায় বলি, এই দুইটার পার্থক্য হচ্ছে একটা দূরের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করি আর একটা কাছের জিনিসকে বোঝাতে আমরা ব্যবহার করি। যেমন এই পাশে আসছে দিজ, দিজ এবং দোজ দুইটাই হচ্ছে প্লুরাল প্রোনাউন, মানে দুইটা দ্বারাই একের অধিক বস্তুকে বোঝানো হয় বা ব্যক্তিকে বোঝানো হয়। দিজ মানে হচ্ছে এগুলো, অর্থাৎ কাছে অনেকগুলো জিনিস রয়েছে, আপনার কাছে অনেকগুলো টাকা আছে, আপনার কাছে অনেকগুলো বিড়াল আছে, আপনার কাছে অনেকগুলো কলম আছে। কাছে, আপনার কাছাকাছি যদি কোনো জিনিস থাকে এবং সংখ্যায় একের অধিক থাকে, সেক্ষেত্রে আমরা দিজ ব্যবহার করি। আর দোজটা কি? দোজটা হচ্ছে ওইগুলো, মানে দূরে কোনো জিনিস আছে এবং অনেকগুলো জিনিস দূরে অবস্থান করছে, আপনি দূরের জিনিসকে দেখিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দোজ। আমরা উদাহরণ দেখি, যেমন এই আপেলগুলো টাটকা, এই আপেলগুলো, তার মানে আপেলগুলো কিন্তু এখানে রয়েছে, আমরা বলবো দিজ অ্যাপলস আর ফ্রেশ, দিজ অ্যাপলস আর ফ্রেশ। পক্ষান্তরে আমরা বলতে পারি ওগুলো বা ওই আপেলগুলো পাকা, এখানে একটু বাংলায় ভুল আছে, ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা বাংলায় এই যে ওগুলো, এই কথাটা ওইগুলো হবে, এখানে একটু ভুল আছে, একটু ঠিক করে নেবেন। দেখেন কি বলবো আমরা, ওই আপেলগুলো পাকা, এই কথাটা এইভাবে বললে বেশি সুন্দর শোনায়। ওগুলো আপেল পাকা কথাটা কেমন শোনাচ্ছে দেখেন, তাহলে ওই আপেলগুলো পাকা আমরা কি বলি, দোজ অ্যাপলস আর রাইপ, কারণ দূরে বোঝাচ্ছে, অনেক দূরে, এই কারণে আমরা বলছি দোজ অ্যাপলস। সেম ভাবে এই ফুলগুলো সুন্দর, দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। অ্যাট দ্য সেম টাইম এগুলো যদি ওই ফুলগুলো সুন্দর বলবো দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। এই খেলনাগুলো মজার, তাহলে দিজ টয়স আর ফান টু প্লে উইথ, এই খেলনাগুলো বেশ মজার, দিজ টয়স আর ফান টু প্লে উইথ। এবং এই খেলনাগুলো এবং ওই খেলনাগুলো বেশ মজার, তাহলে those toys are fun to play, those toys are fun or fun to play, both are correct, কোনো সমস্যা নাই। এই বইগুলো পড়তে মজার, তাহলে these books interesting to read, these books are interesting to read। ওই বইগুলো কঠিন, তাহলে those books are difficult, those books are difficult। এবং এই জুতোগুলো আরামদায়ক, আমরা বলতে পারি these shoes are comfortable, these shoes are comfortable। এবং ওই জুতোগুলো পুরাতন বা ওই জুতোগুলো আরামদায়ক নয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন, those shoes are old অথবা those shoes are uncomfortable, those shoes are uncomfortable, মানে ওই জুতোগুলো আরামদায়ক নয়। সো এইভাবে দিজ এবং দোজ দিয়ে কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আশা করছি বাক্য তৈরির সময় দিজ এবং দোজের মধ্যে পার্থক্য বুঝে তৈরি করবেন, যাতে করে আপনাদের মিস্টেকগুলো না হয়। কাছের জিনিস, কাছের অনেকগুলো জিনিসকে বোঝাতে দিজ, দূরের অনেকগুলো জিনিসকে বোঝাতে আমরা দোজ ব্যবহার করে থাকি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখতে হবে। পরপর আমরা মাঝে মাঝে এরকম কথা বলি যে সে 2 দিন পর পর আমাকে ফোন দেয়, আমি আমার বাড়িতে 2 ঘন্টা পর পর কল করি, তার সাথে আমার 4 দিন পর পর দেখা হয়, বা 5 বছর পর পর ইলেকশন হয়, 2 সপ্তাহ পর পর আমি বাজারে যাই। এই যে আমরা এত কথা বলছি পর পর দিয়ে, এটাকে আমরা খুব সহজেই এভরি আফটার দিয়ে বলে ফেলতে পারি। পরপরের জন্য আমরা ব্যবহার করি এভরি আফটার, এবং এখানে যে কোনো কিছু হইতে পারে, সপ্তাহ, মাস, দিন, মিনিট, সেকেন্ড, যে কোনো কিছু। দেখেন আমি যদি বলি 1 দিন পর পর, এভরি আফটার 1 ডে, 2 দিন পর পর, এভরি আফটার 2 ডেজ। এইখানে আমাকে ডেজ বলতে হবে কারণ দুইটা প্লুরাল। একইভাবে আমি যদি বলি 10 দিন পর পর, এভরি আফটার 10 ডেজ। আমি যদি বলি 1 সপ্তাহ পর পর, এভরি আফটার 1 উইক, 4 সপ্তাহ পর পর, এভরি আফটার 4 উইকস। 1 মাস পর পর, এভরি আফটার 1 মান্থ, 8 মাস পর পর, এভরি আফটার 8 মান্থস। 1 বছর পর পর, এভরি আফটার 1 ইয়ার।
5 বছর পর পর, every after 5 years. 2 মিনিট পর পর, every after 2 minutes. 6 ঘন্টা পর পর, every after 6 hours. তাহলে every after মানে পর পর, এবং এটার পর hour, week, month, year, day, minute, সেকেন্ড যে কোনো কিছু হতে পারে। চলুন তো কয়েকটা এক্সাম্পল একটু আমরা দেখে নিই। এইখানেও নো প্রিপোজিশন অ্যাজ ইউজুয়াল। যেমন আমি এখানে বলছি 1 সপ্তাহ পর পর আমি শপিংয়ে যাই। আই গো শপিং কতদিন পর পর? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর মানে কি? এভরি আফটার 1 উইক। তাহলে আই গো শপিং এভরি আফটার 1 উইক। 2 মাস পর পর আমরা ভ্রমণে যাই। আমরা ভ্রমণে যাই মানে উই ট্রাভেল কতদিন পর পর? 2 মাস পর পর। 2 মাস পর পর মানে এভরি আফটার 2 মান্থস। তাহলে উই ট্রাভেল এভরি আফটার 2 মান্থস। 6 মাস পর পর তারা এইখানে আসে। তারা এইখানে আসে মানে কি? দে কাম হিয়ার। কখন? 6 মাস পর পর, এভরি আফটার 6 মান্থস। তাহলে দে কাম হিয়ার এভরি আফটার 6 মান্থস। 1 বছর পর পর আমরা পিকনিকের আয়োজন করি। আমরা পিকনিকের আয়োজন করি উই অ্যারেঞ্জ পিকনিক। আমরা পিকনিকের আয়োজন করি উই অ্যারেঞ্জ পিকনিক কতদিন পর পর? 1 বছর পর পর, এভরি আফটার 1 ইয়ার। তাহলে উই অ্যারেঞ্জ পিকনিক এভরি আফটার 1 ইয়ার। ইংরেজিতে হাজারো প্রশ্ন বানানোর মাত্র একটা টেকনিক। এই একটা টেকনিক আপনি যদি ফলো করেন তাহলে ইংরেজি বাক্য থেকে হাজারো প্রশ্ন আপনি বানাতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। সো খেয়াল করে দেখুন, আমি এখানে কিছু বাক্য লিখেছি। যেমন সে একটা বোকা। খুবই সিম্পল একটা নিয়ম মনে রাখবেন। দেখেন, সে একটা বোকা, আমরা এটার ইংরেজি জানি যে হি ইজ আ ফুল। নর্মালি এটার ইংরেজি এরকম হয়। যখন আপনি এটা প্রশ্ন করতে যাবেন সে কি একটা বোকা, সিম্পলি যেটা করতে হবে, এই যে অক্সিলারি ভার্বটা আছে না আপনার, এই বাক্যের যে অক্সিলারি ভার্বটা থাকবে, হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলি, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই টাইপের ভার্বগুলো যেগুলো থাকবে এগুলোকে কোনোভাবে কান ধরে টেনে আপনি সাবজেক্টের সামনে পাঠাবেন। কি বললাম? কোনো মতো আপনি কি করবেন, যেমন অ্যাম থাকলে কি করবো আমরা? কান ধরে টেনে সামনে পাঠাবো, তাহলে এটা প্রশ্নে রূপান্তরিত হয়ে যাবে। সেম ভাবে দেখেন, এই যে আর আছে না, এটাকে কোনো মতো কান ধরে টেনে আমরা কোথায় বসাবো? সামনে বসিয়ে দিব। সেম ভাবে দেখেন, এই যে ইজ, একইভাবে প্রত্যেকটা বাক্য যতগুলো আছে শুধুমাত্র কান ধরে টেনে সামনে বসাবেন। এবার দেখেন তো, সে একটা বোকা, হি ইজ আ ফুল। যদি এটাকে প্রশ্ন করি, ইজটাকে আমরা সামনে নিয়ে নিব, বলবো কি? ইজ হি আ ফুল। শুধুমাত্র এই জায়গা পরিবর্তন হলো, ঠিক আছে? সে কি একটা বোকা, ইজ হি আ ফুল। সেম ভাবে আমি অনেক ক্লান্ত, আমরা কি বলবো? আই অ্যাম সো টায়ার্ড, আই অ্যাম সো টায়ার্ড। সেম ভাবে অ্যামটাকে আপনি সামনে দিয়ে বলবেন কি? অ্যাম আই সো টায়ার্ড, আমি কি অনেক ক্লান্ত? অ্যাম আই সো টায়ার্ড, আমি কি অনেক ক্লান্ত? যদি তুমি দিয়ে বলতেন, তুমি অনেক ক্লান্ত, ইউ আর সো টায়ার্ড, তুমি কি অনেক ক্লান্ত? আর ইউ সো টায়ার্ড। ক্লিয়ার? এইভাবে মা অনেক ক্লান্ত, মাদার ইজ সো টায়ার্ড, মা কি অনেক ক্লান্ত? ইজ মাদার সো টায়ার্ড। সিম্পলি আপনাকে এই ভার্বটাকে এক্সচেঞ্জ করে দিতে হবে, সামনে পাঠিয়ে দিতে হবে। পরবর্তী বাক্য দেখেন, তারা এখানে আছে। আমরা বলি না যে আমরা এখানে আছি, তারা এখানে আছে, তাহলে বলবো কি? দে আর হেয়ার। দে আর হেয়ার মানে কি? তারা এখানে আছে। এবার আরটাকে আপনি সামনে পাঠিয়ে দেন, তারা এখানে আছে। তারা কি এখানে আছে? প্রশ্ন করছি, তারা কি এখানে আছে? আর দে হেয়ার, আর দে হেয়ার, তারা কি এখানে আছে? এই বাক্যটা আপনি অসংখ্যবার বিভিন্ন জায়গাতে ব্যবহার করতে পারবেন। দেখেন, বাবা অসুস্থ, আমরা সিম্পলি বলতে পারি ফাদার ইজ সিক। কি বলবো আমরা? ফাদার ইজ সিক। তারপরে যদি প্রশ্ন করতে যান বাবা কি অসুস্থ, তখন ইজটাকে আমরা সামনে পাঠিয়ে দিব। কি হবে বলেন তো? ইজ ফাদার সিক। তাহলে দেখেন, খুব সিম্পল একটা নিয়ম না? আপনি বিশ্বাস করবেন না, হাজার হাজার বাক্য আপনি এইভাবে প্রশ্নে রূপান্তর করে ফেলতে পারবেন। এবার দেখেন পরবর্তী বাক্য, দ্য লাস্ট ওয়ান, তোমরা উপস্থিত ছিলে। তাহলে ছিলে অর্থে আমরা জানি যে বিগত ক্লাসগুলো থেকে আমরা জেনে এসেছি, ছিল অর্থে বা ছিলে অর্থে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি। তোমরা বলা আছে, তাহলে ইউ এর সাথে ওয়্যার হবে। তোমরা উপস্থিত ছিলে, ইউ ওয়্যার প্রেজেন্ট। তোমরা কি উপস্থিত ছিলে, তখন ওই ওয়্যারটা সামনে চলে যাবে, কি হবে? ওয়্যার ইউ প্রেজেন্ট। তোমরা কি উপস্থিত ছিলে, ওয়্যার ইউ প্রেজেন্ট। এবার একটু আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করেন তো দেখি, একটু আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। প্রথম বাক্য কি বলেছি? সে একটা বোকা, হি ইজ আ ফুল। সে কি একটা বোকা, ইজ হি আ ফুল। ঠিক আছে? আমি অনেক ক্লান্ত, আই অ্যাম সো টায়ার্ড। আমি কি অনেক ক্লান্ত, অ্যাম আই সো টায়ার্ড। তারা এখানে আছে, দে আর হিয়ার। তারা কি এখানে আছে, আর দে হিয়ার। ওকে,
বাবা অসুস্থ, ফাদার ইজ সিক। বাবা কি অসুস্থ? ইজ ফাদার সিক? তোমরা উপস্থিত ছিলে, ইউ ওয়ার প্রেজেন্ট। তোমরা কি উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট? সেম ভাবে আপনাদের জন্য একটা কুইজ, যেটা আপনারা কমেন্টে দ্রুত জানিয়ে দিবেন যদি আজকের ক্লাসটা বুঝে থাকেন। যেমন বাক্যটা হতে পারে কি, আজকের ক্লাসটি আমার ভালো লেগেছে। তাহলে আই হ্যাভ লাইকড দিস ক্লাস। আই হ্যাভ লাইকড দিস ক্লাস, আমি ক্লাসটি পছন্দ করেছি। কিন্তু বাক্যটা যদি এরকম হয়, আমি কি ক্লাসটি পছন্দ করেছি, এটার উত্তর কি হবে? একটু দ্রুত কষ্ট করে কমেন্টে জানিয়ে দিন, আমি জানি আপনি পারবেন এবং ক্লাস থেকে আপনি উপকৃত হবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সহজ উপায় যদি আপনি ইংরেজি শিখতে চান, আমাদের অনলাইন কিংবা অফলাইন দুই ধরনের ব্যাচই রয়েছে। ইভেন আমরা তো সব বয়সী সব পেশার মানুষদেরকে ইংরেজি শেখাই। পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল একটা কোর্স আছে, নাম প্রবাসী অনর্গল ইংলিশ। তারা কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমাদের কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কিন্তু এই হোয়াটসঅ্যাপ করতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাস থেকে আপনি ইংরেজিতে কিভাবে আদেশ, উপদেশ, নিষেধ কিংবা কাউকে প্রস্তাব জানাতে হয় সেটা খুব সহজেই শিখে ফেলতে পারবেন। চলুন তাহলে দেরি না করে আমরা ডিরেক্ট আমাদের ক্লাসেই চলে যাই। যদি আমরা কখনো কাউকে আদেশ করতে চাই, তখন আসলে আমরা ভার্বের V1 ফর্ম থেকে বসাই আর তারপর যে কোনো একটা এক্সটেনশন ইউজ করি। ফর এক্সাম্পল, এখানে বসো, সিট হিয়ার। এখানে বসো, সিট হিয়ার। তো সিট হচ্ছে আমার ভার্ব এবং হিয়ারটা এখানে এক্সটেনশন। এরকম আমি অনেক কিছু বলতে পারি। যেমন আমরা বলতে পারি, দরজাটা খুলো, ওপেন দ্য ডোর। চেয়ারটা আনো, ব্রিং দ্য চেয়ার। খাও, ইট, এখনই খাও, ইট নাও। অথবা আমরা বলতে পারি, তাকে সাহায্য করো, হেল্প হিম। যে কোনো ধরনের আদেশ কিন্তু আমরা V1 প্লাস এক্সটেনশন দিয়ে করে ফেলতে পারি। আর যখন আমরা কাউকে রিকোয়েস্ট করব, কাউকে কোনো অনুরোধ করব, তখন আমরা এই স্ট্রাকচারটার আগে শুধুমাত্র একটা প্লিজ লাগিয়ে দিই। প্লিজ বললেই কিন্তু আমাদের এটা একটা রিকোয়েস্ট হয়ে যায়। যেমন, দয়া করে এখানে বসো, প্লিজ সিট হিয়ার। দয়া করে দরজাটা খুলে দাও, প্লিজ ওপেন দ্য ডোর। দয়া করে তাকে সাহায্য করো, প্লিজ হেল্প হিম। দয়া করে এখনই খাও, প্লিজ ইট নাও। এইভাবে। আর যদি আমরা চাই যে আমরা কাউকে নিষেধ করব, তখন আপনার কাছে দুইটা অপশন আছে। আপনি চাইলে ডোন্ট ব্যবহার করতে পারেন, আপনি চাইলে নেভার ব্যবহার করতে পারেন। যেমন, এখানে বসো না, ডোন্ট সিট হিয়ার, নেভার সিট হিয়ার। দরজাটা খুলো না, ডোন্ট ওপেন দ্য ডোর, নেভার ওপেন দ্য ডোর। তাকে সাহায্য করো না, ডোন্ট হেল্প হিম, নেভার হেল্প হিম। অথবা আমরা বলতে পারি, এখন খেও না, ডোন্ট ইট নাও, নেভার ইট নাও। তাহলে যে কোনো ধরনের নিষেধ আমি কিন্তু ডোন্ট বা নেভার দিয়ে করে ফেলতে পারছি। আর যদি আমরা চাই যে আমরা কাউকে কোনো একটা প্রস্তাব দিব, যে চলো এটা করি, চলো ওইটা করি, এরকম প্রস্তাবের ক্ষেত্রে আমরা ব্যবহার করি লেটস। লেট তারপর অ্যাপোস্ট্রফি কমা দিয়ে এস, যেটার ফুল ফর্ম হচ্ছে লেট আস। তো আপনি লেট আসও বলতে পারেন, লেটসও বলতে পারেন। লক্ষ্য করলে দেখবেন সবগুলোতে কিন্তু একই স্ট্রাকচার, যে V1 প্লাস এক্সটেনশন, V1 প্লাস এক্সটেনশন, V1 প্লাস এক্সটেনশন, V1 প্লাস এক্সটেনশন। ডিফারেন্স হচ্ছে, আমরা অনুরোধ করলে বলি প্লিজ, নিষেধ করলে বলি ডোন্ট বা নেভার, আর যদি প্রস্তাব করি এটার আগে শুধু আমরা লেটস যুক্ত করি। যেমন আমরা বলি, চলো এখানে বসি, লেটস সিট হিয়ার। চলো দরজাটা খুলি, লেটস ওপেন দ্য ডোর। চলো তাকে সাহায্য করি, লেটস হেল্প হিম। অথবা আমরা বলতে পারি যে চলো এখনই খাই, লেটস ইট নাও। তাহলে এবার আপনারা আমাকে বলুন, তাড়াতাড়ি ঘুমাও, এইটাকে আমরা কি বলতে পারি? স্লিপ আর্লি। তাড়াতাড়ি ঘুমাও, স্লিপ আর্লি। স্লিপটা আমাদের V1, এরপর আমরা দিয়েছি এক্সটেনশন স্লিপ আর্লি। এখন এইটাকে যদি আমি একটা রিকোয়েস্ট করতে চাই, এটাকে যদি আমি একটা অনুরোধে পরিণত করতে চাই, তখন আমাকে কি করতে হবে বলুন তো? ভেরি গুড, ইউ আর রাইট, প্লিজ অ্যাড করতে হবে। তাহলে আমি তখন বলবো, প্লিজ স্লিপ আর্লি। দয়া করে দ্রুত ঘুমাও বা তাড়াতাড়ি ঘুমাও, প্লিজ স্লিপ আর্লি। আমরা যদি বলতে চাই তাড়াতাড়ি ঘুমিও না, নিষেধ, তখন আমরা কি করব? তখন আমরা এই ডোন্ট বা নেভারকে ব্যবহার করব। তাহলে আমরা বলবো, ডোন্ট স্লিপ আর্লি অথবা নেভার স্লিপ আর্লি। আর যদি আমি এবার প্রস্তাব দিই, তখন আমি বলবো যে চলো তাড়াতাড়ি ঘুমাই, তখন আমাকে কি ব্যবহার করতে হবে? লেটস। আমরা তখন বলবো লেটস স্লিপ আর্লি। এইভাবে করে আপনি যে কোনো একটা সেন্টেন্সকে আদেশ, নিষেধ কিংবা অনুরোধ
এগুলোতে ট্রান্সফর্ম করতে পারেন। তাহলে এই প্যাটার্নটা আপনি নিজে নিজেও ট্রাই করুন এবং দেখুন যে কত সহজেই আপনি কাউকে আদেশ উপদেশ কিংবা অনুরোধ করতে পারছেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অনলাইন কিংবা অফলাইন স্পেশাল কেয়ার ব্যাচে যুক্ত হতে কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে। আল্লাহ হাফেজ। যে কয়টা টেন্স জানলে আপনি নিজে নিজেই অনর্গল ইংরেজি বলা শিখতে পারবেন। চলুন আজকে ক্লাস থেকে আমরা সুন্দর করে বুঝে নেই এবং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন সেটাও দেখে নিই। মাথায় রাখবেন, ইংরেজি বলার জন্য বা বলার শেখার জন্য কিন্তু অনেক বেশি টেন্স আপনার জানতে হবে না। মাত্র 6 থেকে 7টা টেন্স যদি আপনি ক্লিয়ারলি বোঝেন এবং জানেন, প্র্যাকটিস করেন, আপনি ইজিলি ইংরেজি বলতে পারবেন, কোনো সমস্যা নেই। ভালো করে দেখবেন, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বলছি আমি অপেক্ষা করি, আপনি সিম্পলি বলবেন আই ওয়েট। আমি অপেক্ষা করি, আই ওয়েট। যখন এটা না বোধক হয়ে যাবে আমরা বলবো আমি অপেক্ষা করি না, আই ডোন্ট ওয়েট। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা ডু বা ডাসকে নিয়ে আসি নেগেটিভ করার জন্য, তাই না? তাহলে আমি অপেক্ষা করি, আই ওয়েট। আমি অপেক্ষা করি না, আই ডোন্ট ওয়েট। আচ্ছা, এবার চলে আসি এই বাক্যটাকে যখন আপনি চলমান অবস্থায় বলছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে ইনডেফিনিট তারপরে আমাদের দরকার পড়ে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা। যেমন আমি অপেক্ষা করছি, মানে আপনি এখন অপেক্ষা করছেন, কাজটা চলমান রয়েছে, তাহলে আপনি কি বলবেন? আই অ্যাম ওয়েটিং। এখানে পরিবর্তনটা কোথায় ঘটে? শুধুমাত্র আমাদের এই মেইন ভার্বের আগে একটা অ্যাম ইজ আর বসাতে হয় সাবজেক্ট অনুযায়ী এবং ভার্বের সাথে অ্যান যোগ করতে হয়। তাহলে আপনি কি বলছেন? আমি অপেক্ষা করছি, আই অ্যাম ওয়েটিং। আমি ভিডিও দেখছি, I am watching video. আমি রেস্ট নিচ্ছি, I am resting। এইভাবে এটা নেগেটিভটা কি হবে? আমি অপেক্ষা করছি না, I am not waiting। শুধুমাত্র নটটা লাগিয়ে দিলে কিন্তু এটা নাবোধক হয়ে যাবে। তাহলে আমি অপেক্ষা করছি, I am waiting। আমি অপেক্ষা করছি না, I am not waiting। এবার দেখেন আরেকটা টেন্স আপনাদের কাজে লাগে, which is that প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলি আমরা? কোনটা দেখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তারপর প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কথা বলার জন্য। দেখেন আমি অপেক্ষা করেছি, এখানে এছি, এছো, এছে, এছেন, শেষে বাংলা ক্রিয়া শেষে এগুলো থাকে। আমি করেছি, আমি খেয়েছি, আমি বলেছি, আমি শুনেছি। তাহলে দেখেন খেয়াল করে, আমি করি, আমি করেছি, আমি খাই, আমি খেয়েছি, এই যে শেষে এছি আসছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে মাথায় রাখবেন প্রেজেন্ট পারফেক্টে আমাদের অক্সিলিয়ারি হিসেবে অ্যাম ইজ আরের পরিবর্তে হ্যাভ নিতে হয় এবং পরবর্তী ভার্বটা 3 নাম্বার হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আপনি বলবেন কি? আমি অপেক্ষা করেছি, এটা হবে আই হ্যাভ ওয়েটেড। আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড। আমি অপেক্ষা করিনি, শুধুমাত্র নট যুক্ত করবেন, আই হ্যাভেন্ট ওয়েটেড। আমি অপেক্ষা করিনি, আই হ্যাভেন্ট ওয়েটেড। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আছে, এটা কিন্তু খুব বেশি আমাদের কাজে আসে না, আমরা খুব অল্প কিছু জায়গাতে কথা বলতে বলতে ব্যবহার করি। আপনি বিগিনার লেভেলে ওইটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর দেখেন পাস্ট ইনডিফিনিট। আমি অপেক্ষা করেছিলাম, এই যে করেছিলাম, করেছি আপনি অতীতে কাজটা করেছিলেন, ঠিক আছে? তাহলে আই ওয়েটেড। আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। আমি অপেক্ষা করিনি, আই ডিডন্ট ওয়েট। মাথায় রাখবেন এখানে পাস্ট যখন হচ্ছে তখন ডোন্ট, এই ডোন্টের পরিবর্তে আমরা ডিডেন্ট ব্যবহার করব, কারণ পাস্ট ইনডিফিনিট নিয়ে কথা বলছি আমরা। তাহলে আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। আমি অপেক্ষা করিনি, আই ডিডেন্ট ওয়েট। ঠিক আছে? ওকে, তারপরেই যেটা দরকার আপনার সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে চলমান ছিল। ঠিক আছে? আমি অপেক্ষা করছিলাম, মানে আগে আপনি কাজটা করছিলেন, হচ্ছিল, চলছিল। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি যখন ফোন দিয়েছো তখন আমি খাচ্ছিলাম, তুমি যখন ফোন দিয়েছো তখন আমি ঘুমাচ্ছিলাম। এই যে ঘুমাচ্ছিলাম, খাচ্ছিলাম, যাচ্ছিলাম, এগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি। আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং। পাস্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে একটা পার্থক্য খেয়াল করেন, অক্সিলিয়ারি ভার্বের শুধু পরিবর্তন হয়। এখানে আমরা দেখছি যে অ্যাম ইজ আর বসে আর এখানে শুধুমাত্র ওয়াজ ওয়্যার বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য এইটুকুই। তাহলে আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং। আমি অপেক্ষা করছিলাম না, আই ওয়াজন্ট ওয়েটিং। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না, আই ওয়াজন্ট ওয়েটিং ফর ইউ। আমি তোমার সাথে যাচ্ছিলাম না, আই ওয়াজন্ট গোয়িং উইথ ইউ। এইভাবে, ঠিক আছে? ওকে, তারপরে আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে পাস্ট পারফেক্টটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আপনি পাস্ট ইনডিফিনিটটা দিয়ে কিন্তু পাস্ট পারফেক্টের কাজ চালিয়ে দিতে পারবেন বেসিক লেভেলে। ঠিক আছে? এরপর দেখেন ফিউচারটা অনেক বেশি দরকার। আমি অপেক্ষা করব, আপনি কাজটা এখনো হয়নি, হবে। আমি অপেক্ষা করব, আমি খাবো, আমি রান্না করব, আমি তার সাথে ঘুরবো, এই যে করব, যাব, খাবো, বলবো, ফিউচার। তাহলে আমি অপেক্ষা করব, আমরা জানি ফিউচারে আমরা উইল ব্যবহার করতে হয়, তাই না? শ্যাল উইল আসে। তাহলে আই উইল ওয়েট,
আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব না, আই উইল নট ওয়েট। এই উইল নটকে সংক্ষেপে ওন্ট বলা হয়। আমি অপেক্ষা করব না, আই ওন্ট ওয়েট। তাহলে আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব না, আই উইল নট ওয়েট। এরপর আরেকটা টেন্স আপনার জানতে হবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে ভবিষ্যতে কাজটা চলমান থাকবে। কিরকম দেখেন, আমি অপেক্ষা করতে থাকবো। আমরা অনেক সময় বলি না, তুমি যতদিন পর্যন্ত আমার ফোন না ধরেছো ততদিন পর্যন্ত আমি তোমাকে কল দিতে থাকবো। তো তে থাকবো কথাটা আসবে এখানে, তে থাকবো অর্থাৎ কাজ করতে থাকবো, ঘুমোতে থাকবো, খেলতে থাকবো, ক্লাস করতে থাকবো, শিখতে থাকবো, বলতে থাকবো, এরকম। আমি অপেক্ষা করতে থাকবো, তাহলে আই উইল বি ওয়েটিং। এখানে মাথায় রাখতে হবে কন্টিনিউয়াস এসে উইলের সাথে আমাদের বি যুক্ত করতে হয় এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে আই উইল বি ওয়েটিং, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং ফর ইউ। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। আমি সারাদিন ঘুমোতে থাকবো, আই উইল বি স্লিপিং অল ডে লং। ঠিক আছে, এরকম করে। তাহলে আমি অপেক্ষা করতে থাকবো, আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করতে থাকবো না, আই ওন্ট বি ওয়েটিং অর আই উইল নট বি ওয়েটিং। তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো না, কি বলবো, আই ওন্ট বি ওয়েটিং ফর ইউ। ঠিক আছে, তাহলে এই যে আমরা কয়টা টেন্স দেখলাম খেয়াল করেন, 7টা টেন্স মাত্র। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টা টেন্স যদি আপনি জানেন এবং এই ধরনের বাক্যগুলো দিয়ে যদি প্র্যাকটিস করেন, আপনি হাজার হাজার বাক্য নিজে নিজে তৈরি করে ফেলতে পারবেন। এবং আপনি বেসিক কথা বলার জন্য, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো কথা বলার জন্য এই 7টা টেন্সই এনাফ, এর বেশি দরকার নাই। ঠিক আছে, সো আপনাদের মধ্যে যারা প্রবাসী ভাই বোন আছেন, যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা কোর্স রয়েছে আমাদের, যেটা একটা রেকর্ডেড কোর্স, যার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন। টাইম নিয়ে কোনো ধরাবাধা নিয়ম নেই, অর্থাৎ রেকর্ডেড হওয়ার ফলে আপনার ইচ্ছা মতো আপনি ক্লাসগুলো করতে পারবেন। আর এই সাপোর্টটা আপনি লাইফ টাইম পাবেন, যতদিন ইংরেজি শেখেননি ততদিন কিন্তু আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। এবং এইটার কিন্তু অলরেডি ভর্তি চলছে আমাদের। আপনি দ্রুত ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন। দেখা হবে কোর্সে। আল্লাহ হাফেজ। আমরা প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি বলে থাকি যে আপনি এই সেন্টেন্সটা, এই ক্লাসটা যদি করেন, হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। কথাটা আসলে কতটা সত্য যারা ক্লাসগুলো করেন তারা বুঝতে পারেন। বিকজ আমরা এমন এমন টেকনিক দেখাই যেখানে আপনি আসলেই একটা মাত্র ক্লাস করে ওই একটা ফরম্যাট দিয়ে অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। আমরা এরকম কথা অনেক সময় বলে থাকি যে আমি জানি কি করতে হয়, আমি জানি কোথায় যেতে হয়, আমি জানি কাকে কল দিতে হয়, আমি জানি কিভাবে এই কাজটা করতে হয়, আমি জানি সেখানে কখন যেতে হয়। এই যে কখন, কিভাবে, আমি জানি কখন কি করতে হয়, আমি জানি কখন কি খেতে হয়, এই কথাগুলো আমরা আজকের ক্লাস থেকে শিখব। এবং এরকম অসংখ্য, দ্যাট মিনস হাজারো বাক্য আপনি তৈরি করে ফেলতে পারবেন যদি আজকের ক্লাসে থাকেন। একটু ভালো করে দেখবেন, মাথায় রাখবেন আমি জানি এর অর্থ হচ্ছে কি, আই নো। আমরা সবাই জানি কি করতে হবে, তাহলে কি, হোয়াট টু ডু। কি করতে হবে বা হয় হোয়াট টু ডু। তাহলে আমি জানি, আই নো, কি করতে হবে, হোয়াট টু ডু। আমি জানি কি করতে হবে, আই নো হোয়াট টু ডু। ঠিক আছে, এইভাবে। যদি এটা পাস্ট টেন্সে আমরা বলতাম আমি জানতাম কি করতে হতো, আমি জানতাম কি করতে হয়। ঠিক আছে, খেয়াল করে দেখেন, আই নিউ হোয়াট টু ডু, আমি জানতাম কি করতে হয়, আই নিউ হোয়াট টু ডু। সেম ভাবে দেখেন, আমি জানি কিভাবে যেতে হয়, এই যে কিভাবে চলে আসছে। একটাতে কি ছিল দেখেন তো, আমি একটাতে ছিল হচ্ছে কি করতে হয়, আর একটাতে আসছে কি, কিভাবে যেতে হয়। আই নো, তাহলে আমি জানি কি বললাম, আই নো, এবং কিভাবে, হাউ, যেতে হয়, টু গো। আমি জানি, আই নো, কিভাবে যেতে হয়, হাউ টু গো। তাহলে আমি জানি কিভাবে যেতে হয়, আই নো হাউ টু গো। আমি জানতাম, যখন পাস্টে চলে গেল, আমি জানতাম কিভাবে যেতে হয়, আই নিউ হাউ টু গো, আই নিউ হাউ টু গো। শুধুমাত্র এই যে ভার্বটার পাস্ট টেন্স হয়ে যাবে। ঠিক আছে, তারা জানে কোথায় যেতে হয়, কোথায়, তাহলে আমরা ওয়্যার টু গো বলবো। তারা জানে কোথায় যেতে হয়, তাহলে কি বলবো, দে নো। তারা জানে ওয়্যার টু গো, তারা জানে কোথায় যেতে হয়। আমি জানতাম কোথায় যেতে হয়, এই যে এখানে একটু ভুল আছে, এখানে আই হবে। ঠিক আছে, আমি জানতাম কোথায় যেতে হয়, আই নিউ ওয়্যার টু গো। আমি জানতাম কোথায় যেতে হয়, আই নিউ ওয়্যার টু গো। ঠিক আছে, সেম ভাবে দেখেন, মা জানে কখন থামতে হয়, মা জানে কখন থামতে হয়, মাদার নোজ ওয়েন টু স্টপ। ওয়েন মানে কি, কখন। এখানে মাথায় রাখবেন যে মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার ফলে আমরা ভার্বের সাথে এস যুক্ত করেছি এখানে, তাই না। তাহলে মা জানে কখন থামতে হয়, মাদার নোজ ওয়েন টু স্টপ। মা জানে কখন শুরু করতে হয়, মাদার নোজ ওয়েন টু স্টার্ট। ঠিক আছে, মা জানতো কখন শুরু করতে হয়, মাদার নিউ ওয়েন টু স্টার্ট। মা জানতো কখন থামতে হয়, মাদার নিউ ওয়েন টু স্টপ।
ঠিক আছে, ওয়েন টু মানে কখন, হাউ টু মানে কিভাবে, ওয়্যার টু মানে কোথায়, হোয়াট টু মানে কি। ঠিক আছে, এক্স্যাক্টলি। দেখেন আমরা জানি, তাহলে আমরা জানি উই নো। কাকে ডাকতে হয়, আচ্ছা আমরা জানি কথাটা শুনে কার কথা মনে পড়ে গেল বলেন তো? একটা স্কলার আছে বাংলাদেশে ছিল মোটামুটি, আমরা জানি, তোমরা এই বইয়ে দেখে এসেছো, তোমরা সামনের এটা করবা, এরকম কথাগুলো আসতো ওনার লেখা থেকে। আমরা জানি কাকে ডাকতে হয়, কি হবে? উই নো হুম টু কল। হুম টু কল মানে কাকে ডাকতে হবে, কাকে ডাকতে হয়। আমরা জানি কাকে ডাকতে হয়, উই নো হুম টু কল। আমরা জানতাম কাকে ডাকতে হয়, উই নিউ হুম টু কল। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি, যদি কি করতে হয়, হোয়াট টু ডু, কিভাবে যেতে হয়, হাউ টু গো, কোথায় যেতে হয়, ওয়্যার টু গো, কখন থামতে হয়, ওয়েন টু স্টপ, এবং কাকে ডাকতে হয়, হুম টু কল। ক্লিয়ার? সো এইভাবে কিন্তু আপনি শুধুমাত্র বাক্যের সাবজেক্ট এবং আপনার বাক্যের কাজটাকে পরিবর্তন করে আপনি অসংখ্য অসংখ্য বাক্য নিজেই তৈরি করে ফেলতে পারেন। তাহলে আপনার নিজের দরকারি, আপনার কাজ সম্পর্কিত বা আপনার নিজের দরকারি যে কোনো বাক্য আপনি এই ফরমেশনে ফেলে হাজার হাজার বাক্য তৈরি করুন এবং প্র্যাকটিস করুন। এবং আপনারা যারা প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখছেন, আপনারা জানেন আমাদের কিন্তু প্রবাসী অনার্গল ইংলিশ নামের একটা দুর্দান্ত কোর্স আছে আপনাদের জন্য, যেটা একটা রেকর্ডেড কোর্স। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন ইচ্ছা তখন ক্লাস করতে পারবেন। প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা টাইম ম্যাচ করতে পারে না, এবং আমরা এই কোর্সটা কিন্তু তাদের জন্য স্পেশালি ডিজাইন করেছি যাতে টাইম নিয়ে কোনো ভেজাল না হয়। যতদিন ইংরেজি শেখেননি ততদিন আপনি ক্লাস করতে পারবেন এবং যখন ইচ্ছা ক্লাস করতে পারবেন। সো বিস্তারিত যদি জানতে চান ভর্তির নিয়ম সহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। দেখা হবে কোর্সে। আল্লাহ হাফিজ। আজকের পর থেকে ইংরেজি আর অন্য মানুষের সাথে অনুশীলন করতে হবে না, আপনি নিজেই প্র্যাকটিস করতে পারবেন। কিভাবে করতে পারবে সেই টেকনিক আজকে আমি আপনাদেরকে এই ক্লাসে শিখিয়ে দিব। ম্যাক্সিমাম মানুষই কিন্তু বলে থাকেন যে আমি প্র্যাকটিস করব, প্র্যাকটিসিং দ্য পার্টনার নেই। প্র্যাকটিসিং পার্টনার না থাকলেও থেমে থাকার কোনো দরকার নেই। নিজেই এই উপায়টি ব্যবহার করে আপনি সহজেই ইংরেজি অনুশীলন করতে পারেন। চলুন তাহলে দেখে নেই। আমরা এখানে আসলে দেখব একটাই সেন্টেন্স, কিন্তু এটাকে ভিন্ন ভিন্নভাবে কিভাবে বলা যায়। এই প্যাটার্নটা যদি আপনি মনে রাখতে পারেন, দুনিয়ার যে কোনো সেন্টেন্সকে আপনি এই ফরম্যাটে আনতে পারবেন এবং এতে করে আপনার অনেক অনেক সেন্টেন্স ভ্যারিয়েশন কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করি। প্রথমেই আছে দেখেন, আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন আমরা কি করব? আমরা জানি পৃথিবীর যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার কিন্তু মাত্র দুইটা নিয়ম। যদি আমার সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি থাকে তাহলে আমি সেটার সাথে একটা নো বা নট যুক্ত করে দিলেই আমার সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায়। যে কোনো অক্সিলিয়ারি থাকলে নট যুক্ত করলেই নেগেটিভ হয়ে যায়। আর যদি কোনো অক্সিলিয়ারি না থাকে, খালি মেইন ভার্ব থাকে, তখন আমরা বাহির থেকে ডু ডিড ডাজ নিয়ে আসি, সেটার সাথে নট যুক্ত করে আমরা আমাদের সেন্টেন্সটাকে নেগেটিভ করি। তাহলে এখানে ওয়াজ যেহেতু আমাদের আছে, ওয়াজটা কি আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব নাকি মেইন ভার্ব? অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব। ওয়াজের সাথে নট যুক্ত করলেই আমার নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে আই ওয়াজ সিক, আই ওয়াজন্ট সিক। আমরা এবার প্রশ্ন করব, আমি কি অসুস্থ ছিলাম? ওয়াজ আই সিক? প্রশ্ন করার সময় আমরা আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা আছে ওইটাকে সামনে নিয়ে আসি আর তারপর আমাদের প্রশ্ন বানাই। তাহলে আমাদের এখানে অক্সিলিয়ারি ছিল ওয়াজ, এইটাকে আমরা সামনে নিয়ে আসলাম আর তারপর আমরা প্রশ্ন করলাম ওয়াজ আই সিক? যদি আমি না বোধক প্রশ্ন করি একই জিনিসই কিন্তু হবে, যে আমি কি অসুস্থ ছিলাম না? ওয়াজন্ট আই সিক? এবার আমরা প্রশ্ন করব যে আমি কখন অসুস্থ ছিলাম। কখন দিয়ে প্রশ্ন করতে চাইলে আমরা when এই WH ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি বলতে চাই আমি কখন অসুস্থ ছিলাম, when was I sick? আর যদি আমরা বলি আমি কেন অসুস্থ ছিলাম, কেন মানে why was I sick? আমি কতদিন অসুস্থ ছিলাম, কতদিনের জন্য আমরা ব্যবহার করি how long was I sick? চলুন অন্য একটা প্যাটার্ন আমরা ট্রাই করি। যেমন আমি বিজি ছিলাম বা আমি ব্যস্ত ছিলাম, I was busy. আমি ব্যস্ত ছিলাম না, I wasn't busy. আমি কি ব্যস্ত ছিলাম? Was I busy? আমি কি ব্যস্ত ছিলাম না? Wasn't I busy? আমি কবে ব্যস্ত ছিলাম? When was I busy? আমি কেন ব্যস্ত ছিলাম? Why was I busy? আমি কতদিন ব্যস্ত ছিলাম? How long was I busy? Let's say another sentence.
আমি ক্লান্ত ছিলাম। I was tired. আমি ক্লান্ত ছিলাম না। I wasn't tired. আমি কি ক্লান্ত ছিলাম? Was I tired? আমি কি ক্লান্ত ছিলাম না? Wasn't I tired? আমি কবে ক্লান্ত ছিলাম? When was I tired? আমি কেন ক্লান্ত ছিলাম? Why was I tired? আমি কতদিন ক্লান্ত ছিলাম? How long was I tired? এইভাবে করে আপনি একটা একটা করে সেন্টেন্স দিন আর এইটাকে এই সবগুলো প্যাটার্নে ফেলে বলা ট্রাই করুন। দেখবেন তাহলে আপনি কোনো প্র্যাকটিসিং পার্টনার ছাড়াই একা একাই সেন্টেন্স মেকিংটা প্র্যাকটিস করতে পারবেন। সো আপনি অবশ্যই আমাদের সাথে থাকুন। লেসনটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনি যদি আমাদের প্রবাসী ভাই বোন হয়ে থাকেন আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার একটা রেকর্ডেড কোর্স আছে আমাদের প্রবাসী অনর্গল ইংলিশ। এই কোর্সটাতে আপনি যুক্ত হয়ে যেতে পারেন যেখানে আমাদের কোনো সময় ধরাবাঁধা নিয়ম থাকছে না। আপনি আপনার সুবিধা মতো টাইমে লাইফ টাইম সার্ভিস নিয়ে আমাদের এই কোর্সটা করতে পারেন এবং প্রতি সপ্তাহে আমাদের শুক্রবারে থাকে ল্যাঙ্গুয়েজ ক্লাব। সরাসরি আমি বা লিমন স্যার সেখানে ক্লাস নিয়ে আপনাদের সাথে অনুশীলন করি। এই ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতেও কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন। দেখা হবে সবার সাথে। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।